হচ্ছে আজকে শিখবো যে ইন্টারন্যাশনাল যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলোর কোয়ালিটি কি, ডিজাইনগুলোর ক্রাইটেরিয়াগুলো কি, ঠিক আছে। তারপর হচ্ছে আমি ইলাস্ট্রেটরে আসি, তো কিছু সময় আমি ডিজাইন সম্পর্কে আলোচনা করবো, তারপর হচ্ছে ইলাস্ট্রেটরে আসবো। ওকে। তো ইন্টারন্যাশনালি যে ডিজাইনগুলো হয়, লোগো ডিজাইন হয়, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয়, যেগুলো হচ্ছে আমরা অনেকগুলো মাধ্যম আছে ব্যাকগ্রাউন্ড ডিজাইনে, কিন্তু অনেকগুলো মাধ্যম আছে। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে পিছনে যেটা বড় আকারে থাকে, ব্যানারে থাকে না, এই যে ব্যানারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি আছে, আমার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, তাই না? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে। তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু কতগুলো মাধ্যম আছে, লগোর কতগুলো মাধ্যম আছে, ঠিক আছে। আবার ব্যানার আছে, একটা ক্রাইটেরিয়া, পোস্টার আছে। ওকে। তো এইসব ডিজাইনের ভিতরে কিন্তু আবার কতগুলো ভাগ আছে, যেমন গ্রাফিটি একটা ভাগ আছে, গ্রাফিটি স্প্ল্যাটার একটা ভাগ আছে, ঠিক আছে। মিক্সড কিছু ভাগ আছে। ওকে। তো আপনাকে ওই ডিজাইনগুলো সম্পর্কে জানতে হবে যে আসলে বায়ার কোন টাইপের ডিজাইন আমার কাছে চাচ্ছে। ওকে। তো ডিজাইনের উপরে আমি প্রতিদিন ক্লাস শুরুর আগে কিছুটা আলোচনা করব। ওকে। ডিজাইনের কি কি ডিজাইন, কোনটা কোন কোয়ালিটির ডিজাইন। ওকে। বায়ার কি বলতে চাচ্ছে, কোন রকম ডিজাইন চাচ্ছে, সে সম্পর্কে আমি প্রতিদিন 10 মিনিট বা 15 মিনিট আলোচনা করব। তারপর হচ্ছে আমি ইলাস্ট্রেটরে যাব, ঠিক আছে। তো আজকে যাব হচ্ছে লগো ডিজাইনে। লগো ডিজাইনটা খুব লাগে, লগো ডিজাইন এখন আসলে খুব পপুলার এখন লগো। আর নিজের একটা কোম্পানি থাকলে লগো ডিজাইনটা লাগে, ঠিক আছে। এবং ইন্টারন্যাশনালি কিন্তু যত কোম্পানি হোক, তারা কিন্তু এখন সব এই ওডেস্কে, ফ্রিল্যান্সে, এখানে কিন্তু লগো ডিজাইনের জন্য আহ্বান করে। ওকে। এবং এটা একটা খুব বড় একটা সেক্টর লগো ডিজাইনের ক্ষেত্রে এখন। ছোট থেকে একদম হাই লেভেল পর্যন্ত সবখানে লগো ডিজাইন লাগে, এবং লগো ডিজাইন করতে পারলে আপনার কি বলে ডিজাইনের যে সেন্সটা, ক্রিয়েটিভিটিটা, সেটা কিন্তু আরো বাড়বে লগো ডিজাইনের ক্ষেত্রে। এটা হলো বেসিক। তারপর হচ্ছে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইনে যাবেন। ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিন্তু আরো মিক্স পর্যায়ে, মানে একটু জটিল পর্যায়ে। লগো ডিজাইনটা হচ্ছে সরল পর্যায়ে, এটার ভিতরে অত এফেক্ট লাগে না, আর অত ডিজাইনের মানে অতটা ইয়ে লাগে না। তো লগোর ক্ষেত্রে শুধু আপনার যে বেসিক টুলগুলো আছে, পেন টুল আছে, তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল আছে, ত্রিভুজ আছে, এই টুলগুলো হইলেই আপনার লগো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। কালার সম্পর্কে একটু আইডিয়া থাকলে। ওকে। তো কালারের সেন্সও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কালার সেন্স। ওকে। আপনি যত বড় বড় কোম্পানির লগোগুলো দেখবেন, তাদের ভিতরে কালার সেন্সটা একটু খেয়াল করবেন। বড় বড় কোম্পানির যে লগো, গ্রামীণফোন হোক, এয়ারটেল হোক, রবি হোক, তাদের যে কালার কম্বিনেশন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লগোর ক্ষেত্রে। একটা লগোতে আপনি 4 কালার ইউজ করতে পারেন, 3 কালার ইউজ করতে পারেন, কিন্তু লগোটা সবচেয়ে ভালো হয় যদি আপনি এক কালারের করতে পারেন। ওকে। যেমন গ্রামীণের লগো এক কালারের, তারপরে হচ্ছে এয়ারটেলের লগো এক কালারের, তাই না? তো বড় বড় যে কোম্পানিগুলো লগো আছে, এবং লগোগুলো কিন্তু অনেক সিম্পল, এর ভিতরে কিন্তু বেশি কাজ নাই, খুবই সিম্পল। সিম্পলের ভিতর থেকেই আপনাকে ভালো একটা লগো বানাইতে হবে। আপনি যে অনেকগুলা এলিমেন্ট যোগ করলেন, ত্রিভুজ, বৃত্ত, অনেক কিছু যোগ করলেন, অনেক এফেক্ট এফেক্ট দিলেন একটা লগো বানাইতে, কিন্তু লগোটা হেজি হয়ে গেল, দেখতে ডিস্টার্বিং মনে হচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু ওটার কোয়ালিটি ডাউন হয়ে গেল। আপনি ধরেন সারা রাত্র জেগে অনেক কাজ করছেন, যত কাজ পারেন সব লগোর ভিতরে ঢেলে দিচ্ছেন, ওইটা কিন্তু মানে দেখা গেলো কোয়ালিটির দিক দিয়ে খুবই লো, দেখতে ভালো লাগতেছে কিন্তু কোয়ালিটি খুবই লো। বায়ার সবসময় চায় যে তার লগোটা সিম্পল হবে, কারণ লগোটা সবখানে ইউজ করতে হয়, গেঞ্জিতে ইউজ করতে হয়, কাগজে ইউজ করতে হয়, ব্যানারে ইউজ করতে হয়, সবখানে ইউজ করতে হয়। তো সবখানে কিন্তু সব রকম কালার ইউজ করা যায় না। আপনি যখন গেঞ্জিতে লগোটা সাপোজ কেউ দিতে যাচ্ছে, যে গেঞ্জিতে কিন্তু অত কালার ইউজ করা যায় না, আর অত এফেক্ট ইউজ করা যায় না। তো লগোটা যদি সিম্পল হয়, সে কিন্তু সবখানে খুব ভালোভাবে ইউজ করতে পারে। এবং বায়ার কিন্তু লিখে দেয়, যখন লগোটা ডিজাইন চায় তখন কিন্তু লিখে দেয় যে লগোটা আমি এই এই পারপাজে ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে। এবং অনেক সময় কালারও উল্লেখ করে দেয় যে আমার এই কালারের ভিতরে করতে হবে লগো। ওকে। তো লগো হচ্ছে আপনি যত সিম্পল ভাবে করতে পারবেন তত ভালো। ডিজাইন এর মেইন জিনিসটা হচ্ছে ক্রিয়েটিভিটি। তো ডিজাইনের লগো কিন্তু দুই রকম হইতে পারে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর একটা হচ্ছে ন্যাচারাল, মানে আর্টিফিশিয়াল একটা হইতে পারে, আর একটা হচ্ছে ন্যাচারাল হইতে পারে। ন্যাচারাল কোনটা, আপনি প্রকৃতির যে জিনিসগুলো আছে, একটা পাতা, একটা ফল, অ্যাপেলের লগো কি একটা ফল, তাই না? তো প্রকৃতির যে ডিজাইনগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আপনি একটা লগো বানাইতে পারেন। একটা গাছ, একটা পাতা হইতে পারে, একটা ফল হইতে, ফল কিন্তু অনেক রকম ফল আছে, ফলমূল আছে, সেগুলো দিয়ে হইতে পারে। একটা পাখি হইতে পারে, বিকাশের লগো একটা পাখি। এবং কালার হচ্ছে একটা কালার, কিন্তু ওইটাতে আবার ইয়া করা, ম্যাজেন্টা কালারের ভিতরে ওই যে গোলাপি কালার যেটা, সেটার ভিতরে ডার্ক এবং একটু লাইট, এই দুইটা দিয়ে কিন্তু ওরা এই বিকাশের লগোটা করা। ফ্রিল্যান্সারের লগোটা দেখছেন, এটা কিন্তু পাখি একটা। ফ্রিল্যান্সারের, ফ্রিল্যান্সার.com, ওদের লগোটা কিন্তু একটা পাখি, বার্ড, ঠিক আছে। এটা কিন্তু একটা ন্যাচারাল লগো, মানে ন্যাচারাল সোর্স থেকে সে আইডিয়াটা নিয়ে লগোটা বানাইছে। আবার আর্টিফিশিয়াল কিছু আছে যেগুলো হচ্ছে কৃত্রিম, যেগুলো আমরা নিজেরা কল্পনায় বানাবো। জিপির লগো একটা আর্টিফিশিয়াল লগো, তাই না? তারপর হচ্ছে এয়ারটেলের লগো, একটা কি এরকম রাউন্ডের মতো, তাই না?
দাগের মতো, ঠিক আছে, একটা তুলির দাগের মতো বলতে গেলে। সেটা কিন্তু একটা আর্টিফিশিয়াল, সেটা কোনো ন্যাচারাল সোর্স না। তো আপনি ডিজাইন যখন করবেন তখন মাথায় রাখতে হবে কোন ফর্মে করবেন, ন্যাচারাল ফর্মে করবেন না আর্টিফিশিয়াল মানে কৃত্রিমে করবেন, না ন্যাচারাল প্রকৃতির যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে করবেন, ঠিক আছে। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রকৃতি থেকে নিতে পারেন, কারণ ওই ওই ডিজাইনটা ভালো হবে। কারণ আল্লাহ যেগুলো সৃষ্টি করছেন সেগুলো কিন্তু সবচেয়ে এক ভালো, মানে সৃষ্টি যেগুলো করছেন আর কি। আর আমরা নিজেরা যেগুলো বানাই সেগুলো কিন্তু আল্লাহর যে সৃষ্টিগুলো তার কাছাকাছিও যাবে না। এই জন্য আপনার প্রকৃতি থেকে যদি নেন, প্রকৃতি থেকে যদি এলিমেন্ট নেন, তাহলে হচ্ছে আপনার ডিজাইনটাও ভালো হবে, ঠিক আছে, সিম্পল হবে, এবং দেখতেও কিন্তু বায়ার কিন্তু তত হ্যাপি হবে যে আমার এরকম একটা ডিজাইন, মানে যেটা অন্য কেউ চিন্তা করে না সেটা আপনি চিন্তা করবেন, সেটা হলেই কিন্তু আপনার সাথে যদি আমার লোগো মিলে যায়, আমি আইডিয়া করলাম কিন্তু আমি জানি না যে না, এটা এটা কেউ কিন্তু ডেভেলপ করছে। এটা কিন্তু প্রুভ হয়, ঠিক আছে। আপনি যদি কম্পিটিশনে যান, freelancer.com এ একটা ইয়া আছে, অপশন আছে উপরে বারে দেখবেন, কন্টেস্ট, ওটিস্টো আছে, কন্টেস্ট নামে একটা ইয়া আছে। তো কন্টেস্টে যখন যাবেন ওই সময় তিন ধরনের কিন্তু ওইখানে ইয়া থাকে, গ্যারান্টেড থাকে, নন গ্যারান্টেড থাকে। তার মধ্যে আবার কিছু আছে যে প্রজেক্ট যেগুলো জমা দেয় সেগুলো অন্যরাও দেখতে পায়। আর কিছু আছে হিডেন প্রজেক্ট, যেগুলো আমি জমা দিলে, আমি লগোটা দিলে শুধু বায়ার দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে কন্টেস্টের ক্ষেত্রে। আর যেগুলো হচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে হয়, যে আপনাকে কাজটা দিলাম আপনি করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু এটা মানে নকল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আপনাকে দিছে, আপনিই করতেছেন কাজটা, অন্য কেউ দেখতেছে না। কিন্তু কন্টেস্টের ক্ষেত্রে যেগুলো ওপেন কন্টেস্ট, সেখানে কিন্তু লগোগুলো শো করে, প্রিভিউ শো করে যে আমি কি লগো দিছি সেটা, এটা আবার দেখে অন্যরাও কিন্তু বানায় আবার, ধরেন আমার লগোটা ভালো হয়েছে ওটা দেখে আবার আরেকজন কপি করে। এটা খুবই হয়, এরকম আমার ক্ষেত্রে এরকম অনেক হয়েছে, আমি লগো জমা দিছি, দেখা যাচ্ছে যে অন্য আরেকজন কপি করে সেটা জমা দিচ্ছে, সেটার ক্ষেত্রে বায়ার কিন্তু বুঝতে পারে যে কোনটা কপি করা কোনটা অরিজিনাল। কারণ অরিজিনাল যে লগোটা সেটা আর ওই যে নকল করে বানাইছে সেটার ভিতর পার্থক্য থাকে, এবং আগে পরে একটা ব্যাপার আছে, টাইমিং এর একটা ব্যাপার আছে। বায়ার দেখে যে কে আগে জমা দিচ্ছে লগো, ঠিক আছে। যে আগে দেয় লগোটা তাকে কিন্তু আবার রিপ্লাই দেয়, যেমন আমাকে কিন্তু অনেক আমাকে রিপ্লাই দিছিল, আমি যখন আগে চেয়েছিলাম। ওইটা একটা $490 একটা লগো, $490 একটা লগোর দাম, $490 কন্টেস্টের ক্ষেত্রে। আর নর্মাল যদি করেন তাহলে সেখানে 5 থেকে শুরু হয় আর কি। লগো কিন্তু অনেক ভ্যারি করে, দামে ভ্যারি করে কোম্পানি অনুযায়ী। তো উনি বলছে যে আপনার এই লগোটা অমুকে করছে, আপনি সেটা ভালো করছেন, ঠিক আছে, কিন্তু আপনার আইডিয়াটা আমার ভালো লাগছে, আপনি কি এটা আরো ভালোভাবে মডিফাই করে দিতে পারবেন কিনা। তো সে মডিফাই করতে বলে, যেটা মডিফাই করে দেন, ঠিক আছে। বাইরে যদি ভালো লাগে সে বলে যে এটা মডিফাই করে দেন, কারণ অন্য আরেকজন আপনার এটা নকল করে আরো ভালো করছে, তারটা আমার কাছে ভালো লাগছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আরো মডিফাই করে ভালো করতে হবে, ঠিক আছে। ওরা আবার র্যাঙ্কিং করে কিন্তু, ওই ইয়া আছে, স্টার দেওয়া যায়। ওরা আবার র্যাঙ্কিং করে যে কোনটা আগে কোনটা পরে, র্যাঙ্কিং অনুযায়ী আবার দেখা যায় আপনার। যখন বায়ার দেখবে যে কেউ নকল করছে, অরিজিনালটাকে সে র্যাঙ্কিং করে, আর যেটা ডুপ্লিকেট সেটাকে সে র্যাঙ্কিং করে না, সেটাকে ওই ইয়া করে দেয়, পোস্টপোন করে দেয়, ওটাকে রিজেক্ট করে দেয়। রিজেক্টেড দিলে কিন্তু রিজেক্টেড লেখা ওঠে, ঠিক আছে। আর যেটা অরিজিনাল সেটাকে সে র্যাঙ্কিং করে, 1 2 3 এরকম র্যাঙ্কিং করে, যেটা সবচেয়ে ভালো লাগে সেটা 4 নাম্বার র্যাঙ্কিং করে, স্টার দেওয়া থাকে, ঠিক আছে। এর ক্ষেত্রে আসলে কোনো সমস্যা নেই। তো আপনাকে বুঝতে হবে যে আপনার লগোতে র্যাঙ্কিংটা কত পড়বে। আপনার যত র্যাঙ্কিং বাড়াইতে পারবেন লগোতে, তত হচ্ছে আপনি মনে করবেন যে আপনার গ্রাফিক সেন্স তত ভালো, ডিজাইনের সেন্স তত ভালো, ঠিক আছে। তো এটার জন্য হেল্প করবে আপনাকে ইলাস্ট্রেটরটা, মানে যদি আপনার মনের যে কল্পনা যে ডিজাইনটা সেটা যদি আপনি ফুলারে তুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইলাস্ট্রেটর জ্ঞানটা ভালোভাবে থাকতে হবে, প্রত্যেকটা টুলের ব্যবহার ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। ডিজাইনের জন্য কি ইলাস্ট্রেটর 10 কি যথেষ্ট? যথেষ্ট। আপনি যদি ইলাস্ট্রেটর 10এই তো করে আসছে এতদিন সবাই, কিন্তু লেটেস্ট আপডেটগুলোও কিন্তু আপনাকে করতে হবে, কারণ অনেক সময় বায়ার চায় যে আমাকে এটা CS6 এ করতে হবে, এখন তো সিসি বের হয়েছে, সিসি তো করতে হবে, ঠিক আছে। তো এটা আসলে ডিপেন্ড করে যে কে কিরকম চাচ্ছে, কিন্তু আপনি আগের যে ইলাস্ট্রেটর 10 সেটা তো লগো করতে পারবেন, কোনো সমস্যা নেই, একই রকম লগো করতে পারবেন। CS6 এও যা করবেন ইলাস্ট্রেটর 10এও তা করবেন, ওকে। আবার ওই যে এরা যদি চায় যে অ্যাডোব ইনডিজাইন ঝামেলা, তাহলে আমি যদি অ্যাডোব ইনডিজাইন না জানি আমি এই কাজটা করতেই পারবো না। অ্যাডোব ডিজাইন তো আসলে লগো ক্ষেত্রে ওরকম চাই না, চাই হচ্ছে যখন আপনার ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন সেক্ষেত্রে অ্যাডোব ডিজাইন বা পোস্টার ডিজাইন করবেন, কভার পেজ ডিজাইন করবেন, তখন সেক্ষেত্রে বলে যে আমাকে আপনার অ্যাডোব ডিজাইন জানতে হবে, ঠিক আছে। অ্যাডোব ডিজাইন যেটা হলো এফেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যাডোব ডিজাইন, ঠিক আছে। তো কিন্তু লগো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু ইলাস্ট্রেটর জানতে হবে, ইলাস্ট্রেটর ফটোশপ জানলেই হবে, ফটোশপে লগো করা যায়, ঠিক আছে। কিন্তু ইলাস্ট্রেটরে করাটা বেটার হচ্ছে, কারণ হচ্ছে এটা কোম্পানির লোগো, তো লোগোটা ছোট বড় করতে হয়, তো এর জন্য ফটোশপটা অ্যাকসেপ্ট করে না আসলে। ফটোশপের কাজটা আসলে ওইটা ভেক্টরটা নষ্ট হয়ে যায় পরে, ওকে। তো আমরা হচ্ছে আগে এখন দেখবো হচ্ছে ইলাস্ট্রেটরে কিভাবে আমরা আসলে
করতে পারি পারফেক্ট ভাবে। ওকে, মানে যত পারফেক্ট ভাবে আপনি ইউজ করতে পারবেন তত আপনার কল্পনাটা তত ভালোভাবে ফুটে উঠবে। ঠিক আছে, আপনি ধরেন একটা আম, পাতা আঁকতে চাচ্ছেন, বাট আপনি টুল ইউজ করতে পারেন না যে কিভাবে আমি টুলটা ইউজ করবো একটা পাতা শেপের জন্য, সেক্ষেত্রে কিন্তু সমস্যা, তাই না? এই জন্য আপনাকে ওই টুলগুলো ইউজ করাটা শিখতে হবে। ওকে, তো গতদিন আমি এই পাশের যে প্যালেটগুলো ছিল সেগুলো সম্পর্কে অতটা আলোচনা করা হয় না। লেয়ারিং এর ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, লেয়ারিং জিনিসটা আমি একটু আজকে ক্লিয়ার করব। এটা কি বন্ধ হয়ে গেল? দেখেন এই পাশে কয়েকটা প্যালেট আছে, এই যে প্যাথফাইন্ডার, অ্যালাইন, ট্রান্সফর্ম, তারপর হচ্ছে ক্যারেক্টার, প্যারাগ্রাফ, তারপরে স্টাইলের ভিতরে আছে সোয়াচেস, ব্রাশেস, সিম্বলস, ট্রান্সপারেন্সি, স্ট্রোক, গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো প্যালেট আছে। তো এই প্যালেটগুলো আসলে আনা যায় এই যে উইন্ডো মেনু আছে না, উইন্ডো মেনু থেকেই আনা যায়। ঠিক আছে, এখানে সবগুলোই আছে, যে লেয়ার্স, আর যদি লেয়ার দরকার হয় তাহলে লেয়ারসে ক্লিক করলে লেয়ার্সের যে প্যালেটটা সেটা চলে আসবে। এর ভিতরে আবার অন্য আরও আছে, অ্যাকশনস আছে, লিঙ্কস আছে। অ্যাকশনস হচ্ছে আমি হলো যেগুলো কাজ করছেন আপনি সেগুলো এখানে রেকর্ড হয়ে থাকে। এটা ফটোশপেও থাকে। আপনি ধরেন ফটোশপে হলো কি বলে মানে কাজে ফেরত যেতে, মানে হচ্ছে আগের কাজটা ফেরত পেতে, ধরেন একটা কাজ ভুলে গেছে, আগের কাজটা ফেরত পেতে একবার কন্ট্রোল জেড টিপলে একবার যায়, পরের বার কিন্তু আর যায় না। সেক্ষেত্রে এই অ্যাকশন প্যানেলটার দরকার হয়। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই ঝামেলাটা নাই, কন্ট্রোল জেড টিপতে টিপতে আপনি যতক্ষণ পর্যন্ত মানে লাস্ট পর্যন্ত যেতে পারবেন। ওইখানে প্রায় 10টার মতো মনে হয় রেকর্ড রাখে। ঠিক আছে, আর লিঙ্কস হচ্ছে আপনি যদি এখানে কোনো লিঙ্কস ইউজ করেন তাহলে এটা থাকবে, তো এটা আসলে লাগে না এই সেক্ষেত্রে। তো আমি বিষয় হচ্ছে লেয়ারিং জিনিসটা দেখাই। লেয়ারিং এ দেখেন এখানে অনেকগুলো প্যালেট আছে, নিচে আবার অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে রিলিজ ক্লিপিং মাস্ক আর কি এটা। তারপরে আছে হচ্ছে সাব লেয়ার, এটা হচ্ছে লেয়ার তৈরি করার জন্য। আর এটা হচ্ছে ডিলেট অপশন। তো এই ডিলেট অপশন হচ্ছে ধরেন আপনি একটা লেয়ারে কাজ করলেন, এখানে কিন্তু আমার কোনো কাজ করা নাই, আমি একটা কাজ এখানে করি, কালার দিয়ে দিই। ওকে, আচ্ছা, দেখেন এখানে আমি যখন একটা অবজেক্ট অ্যাড করলাম তখন লেয়ারের ভিতরে কিন্তু সেটা চলে আসবে। একটু বড় করে দেখেন, এই যে আপনি যে কাজই করেন না কেন সেটা লেয়ারের ভিতরে চলে আসবে। ওকে, এখন এটা কিন্তু একটা লেয়ারের ভিতরে কিন্তু সাব লেয়ার হয়ে আসছে, একটা লেয়ারের ভিতরে। ওকে, আপনি যদি চাচ্ছেন যে এটা লেয়ার ওয়ান আর একটা লেয়ার টু থাকবে, সেক্ষেত্রে এখানে দেখেন একটা অপশন আছে নিউ লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ার, এটা টিপলে দেখেন একটা নতুন লেয়ার চলে আসবে। ঠিক আছে, আর যদি আপনি চান যে না এটার ভিতরে আরেকটা নতুন লেয়ার নিব, সাব লেয়ার নিব, যে লেয়ারের ওয়ানের ভিতরে 10টা লেয়ার থাকবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এই যে ক্রিয়েট সাব লেয়ার এটা ইউজ করতে পারেন। দেখেন এটার ভিতরে লেয়ারের ওয়ানের ভিতরে আবার একটা সাব লেয়ার তৈরি হয়ে গেছে। ওকে, তো লেয়ারিংটা কেন ইম্পর্টেন্ট, গতদিন বলছিলাম হচ্ছে ওই পাতা, বইয়ের পাতা যেরকম একটার উপর একটা থাকে ওরকম। ঠিক আছে, তো লেয়ারিংটা ইম্পর্টেন্ট এর জন্য যে আপনি ধরেন একটা অবজেক্টের সামনে রাখতে যাচ্ছেন, একটা অবজেক্টকে নিয়ে পিছনে রাখতে চাচ্ছেন। ওকে, সেই ক্ষেত্রে লেয়ারিংটা লাগে, কিন্তু লেয়ারিংটা ওইটা হলো ফটোশপের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোন অবজেক্টটাকে আমি সিলেক্ট করতেছি। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে লেয়ারিংটা অতটা লাগে না। ঠিক আছে, কিন্তু আপনাকে লেয়ার করেই কাজ জমা দিতে হবে। আপনি যখন কোনো কাজ জমা দিবেন তখন কিন্তু লেয়ার তৈরি করে জমা দিতে হবে, একটা একটা অবজেক্টের জন্য এক একটা লেয়ার তৈরি করতে হবে আপনাকে। ওকে, কারণ আপনি লেয়ারিং ছাড়া যখন কাজ দিবেন তখন বায়ার মনে করবে যে আপনি এখানে অতটা দক্ষ না, মানে আপনি হলো দায়সারা কাজ করে তাড়াতাড়ি করে ফেলে দিচ্ছেন। এটা একটা কিন্তু ইফেক্ট পড়ে। ঠিক আছে, আর যদি লেয়ারিং করে করেন তাহলে মনে করবে যে না আপনি ধৈর্য নিয়ে লেয়ার লেয়ার বানায় তারপরে হচ্ছে লোগোটা জমা দিচ্ছেন, আপনি কাজ করছেন এটার ভিতরে। এবং লেয়ারিং এর সুবিধা হচ্ছে আপনি ধরেন এই লেয়ারটাকে লক করে দিতে যাচ্ছেন, আমি চাচ্ছি না এটাকে সরাবো, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে, তাহলে এটাকে এটা ধরেন ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। ঠিক আছে, এটাকে আমি সরাবো না। এখানে একটা অপশন আছে লক করা যায়, তালা তালা যেরকম তালা মারলে কি হয়, ওই জিনিসটা কি আর খোলা যায়? খোলা যায় না। এখানেও তালা সিস্টেম আছে, আমি যদি লেয়ারে লক করে দিই, লক করে দিলাম, তাহলে আমি এটাকে আর সিলেক্ট করতে পারবো না। ঠিক আছে, এটা লক করার আরেকটা কারণ আছে। ধরেন আমি এখানে একটা অবজেক্ট নিব, এখানে একটা অবজেক্ট, এই লেয়ারের ভিতর মাউস পয়েন্টারটা, এখানে একটা অবজেক্ট নিলাম, এটা একটু আলাদা কালার দিয়ে দিই। এটা হচ্ছে লেয়ার টুতে নিলাম, লেয়ার ওয়ানে কিন্তু লক করা, লেয়ার ওয়ানে আমি
এই লকটা যদি আমি না করি তাহলে দেখা গেলো আমার এখানে অনেকগুলো অবজেক্ট আমি সিলেক্ট করতে চাচ্ছি, এখানে আরেকটা অবজেক্ট আমি সিলেক্ট করতে, ধরেন এইভাবে যদি সিলেক্ট করতে চাই তাহলে পিছনেরটাও সিলেক্ট হয়ে যাবে। কিন্তু লেয়ার যদি থাকে, আমি এটা যদি লক করে দিই তাহলে পিছনেরটা না, শুধু উপরেরটা সিলেক্ট হবে। ঠিক আছে, এটা হলো ইসের ক্ষেত্রে লাগে, যখন আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করবেন, ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে লেয়ারিংটা খুব ইম্পর্টেন্ট। এই যে লকটা, লকটা আর কি, লকটা তালাটা আর কি খুব ইম্পর্টেন্ট, যে আমি ওটাকে সরাইতে যাচ্ছি না, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিতে যাচ্ছি, সেটাকে সরাবো না, ওটা ওইভাবে লকই থাকবে। ওকে, আচ্ছা, এখন এখানে কিন্তু এই লেয়ারটা উপরে চলে আসছে, তাই না? এরপরে আপনি যতই কাজ করেন না কেন, আপনি নতুন যত অবজেক্ট ইউজ করেন, একটার উপরে কিন্তু আরেকটা, ইলাস্ট্রেটর একটার উপরে আরেকটা নাই, যেটা নতুন করবেন সেটাকে উপরে দিবেন, আর যেটা আগে থাকে সেটা নিচে থাকে। ঠিক আছে, এটাকে আপনি ইচ্ছা করলে কিন্তু পরে নিচে উপরে করতে পারেন। ওকে, আপনি ধরেন চাচ্ছেন যে এইটাকে নিচে রাখবেন, এই উপরের যে হলুদটা আছে সেটা তো আমি পরে করছি, হলুদটাকে নিচে রাখবো, ওই অরেঞ্জ কালারের নিচে রাখবো, বড় বক্সটার নিচে রাখবো, সেক্ষেত্রে আপনি অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করতে পারেন। সেন্ড টু ব্যাক করলে সে একদম পিছনে চলে যাবে। ঠিক আছে, ওকে, সেন্ড টু ব্যাক আস্তে আস্তে করতে হবে একটা একটা করে। আর একটা আছে হলো একদম সেন্ড টু ব্যাকওয়ার্ড, মানে সরি, ওইটা অন্য লেয়ার, তো লেয়ারটা কি লক করা, আচ্ছা, এইভাবে নিতে হবে, সরি, এটা ভুল হয়ে গেছে, মানে লেয়ারটা করা তো এই জন্য। আর আপনি ধরেন একটা লেয়ারকে উপরে রাখতে চাচ্ছেন, একটা লেয়ারকে নিচে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটাকে ধরে নিচে রাখতে হবে। ঠিক আছে, কিন্তু একই লেয়ারে যদি আমি কাজ করি, সাপোজ লেয়ার ওয়ানে আমি কাজ করলাম, লেয়ার ওয়ানে আমি যত কাজ করব সবগুলো হচ্ছে এটার উপরে চলে আসবে, এটার উপরে চলে আসবে। ওকে, কিন্তু আমি যদি চাই যে এই যে লেয়ার ওয়ানেরই এই অবজেক্টটাকে আমি বড় বক্সটার পিছনে রাখবো, সেক্ষেত্রে আপনি ব্রিং টু ব্যাক করলেই চলে যাবে সেটা। ঠিক আছে, কিন্তু দুইটা ডিফারেন্ট লেয়ারে থাকলে কিন্তু সে লেয়ার অনুযায়ী ভাগ করে নিবে, এখানে যেটা উপরে থাকবে সেটা আগে থাকবে, আর এখানে যেটা নিচে থাকবে সেটা নিচেই থাকবে। ঠিক আছে, আমি যদি এটাকে ধরে নিচে টেনে দিই তাহলে নিচে চলে আসবে, অটোমেটিক্যালি নিচে চলে যাবে সে। ঠিক আছে, আর এটাকে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে সে উপরে চলে যাবে, লেয়ার ওয়ান টু হিসেবে সে কাউন্ট করবে। এখন দেখেন এখানে আরেকটা জিনিস করছি, সাব লেয়ার চলে আসছে একটা, দেখছেন? লেয়ার ওয়ানের ভিতরে, লেয়ার টু লেয়ার ওয়ানের ভিতরে আবার একটা সাব লেয়ার চলে আসছে না আগেরটা? এটার কারণটা হচ্ছে আমি যে লেয়ারটা ছিল নতুন, এই যে সরি, নতুন লাগবো না, আমি যে লেয়ারটা করছি না নতুন, এই লেয়ারটাকে যদি আমি এটার উপরে ছাড়ি, এই লেয়ারের উপরে যদি ছেড়ে দিই তাহলে ওটা ভিতরে চলে যাবে, কারণ হচ্ছে যেটার লেয়ারের উপরে থাকবো সেটার সাব লেয়ার হিসেবে চলে যাবে। ঠিক আছে, ওকে, যে লেয়ার উপরে ছাড়বো সেটা লেয়ার সাব লেয়ার হিসেবে চলে যাবে। আর যদি আমি নিচে ছাড়ি, সাপোজ আর একটা লেয়ার করলাম, এই লেয়ারটাকে আমি নিচে আনতে যাচ্ছি, তাহলে নিচে ছাড়তে হবে কিন্তু। ঠিক আছে, এই দেখেন নিচে চলে আসছে, এই লেয়ারটা নিচেই আসছে, ওকে, উপরে যায় না। তো লেয়ারিং এর বিষয়টা কি ক্লিয়ার? লেয়ারিং কিন্তু আরো অনেক বিষয় আছে, সেটা আমি দেখাবো আস্তে আস্তে। আর আচ্ছা, এখন হচ্ছে আমরা অন্য প্যালেটগুলো আসি। ঠিক আছে, আমার কথা কি শোনা যায়? আচ্ছা, ঠিক আছে, লেয়ারটা আমি নিচে রাখলাম, এগুলাকে কিন্তু ইচ্ছা মতো সরানো যায়। এই যে প্যালেট গুলো আছে এগুলোকে আপনি ইচ্ছা মতো এখানে এখানে আনতে পারবেন, এটা আপনার কাজের সুবিধার্থে। এটা আপনার কাজ যেরকম দরকার, আপনি ধরেন এই ক্যারেক্টার প্যালেটটা দরকার নেই, টেক্সটের কোনো কাজ করতেছেন না, সেক্ষেত্রে আপনাকে এটা পজ করে দিলে এটা চলে যাবে। আবার যদি আনতে চান তাহলে এই উইন্ডোজ মেনু থেকে এখানে দেখবেন টাইপ আছে, এই যে টাইপ, টাইপে আপনি যদি ক্যারেক্টারে ক্লিক করেন আবার এই প্যালেটটা চলে আসবে। ঠিক আছে, আপনার যেটা দরকার সেটা উইন্ডো মেনুতে আছে, যেটা আপনার শো দেওয়ার দরকার। এখানে একটা প্যালেট নাই, সেটাকে আপনি আনতে চাচ্ছেন বক্সটাকে, তাহলে উইন্ডো মেনু থেকে আপনার যেটা দরকার, এখানে অনেক ম্যাজিক ওয়ান, লিঙ্কস, অ্যালাইন, অ্যাকশনস, অনেক অপশন আছে, অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, সেই অপশনগুলোকে আপনি চাইলেই এখানে নিয়ে আসতে পারেন। ওকে, আচ্ছা, আপনাকে গতদিন হচ্ছে আমি সিলেক্ট করা শিখেছিলাম, তাই না? দুইটা ওখানে সিলেক্ট করার দুইটা অপশন আছে, সিলেক্ট করার আসলে চারটা অপশন কিন্তু এখানে। ঠিক আছে, তো মেইনলি দুইটা অপশন কাজে লাগে, এই দুইটাও কাজে লাগে, এই দুইটা হচ্ছে কম কাজে লাগে, এই দুইটা হচ্ছে ফটোশপের ক্ষেত্রে বেশি লাগে কাজে। ফটোশপে লেয়ারিং এর জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, এখানে লেয়ারিং এর জিনিসটা অতটা গুরুত্বপূর্ণ না, কারণ লেয়ারিং এখানে না করলেও হয়। ঠিক আছে, আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন, ধরেন এটা সিলেক্ট করতেছি, এটা ধরলেই সিলেক্ট হয়ে যায়। ফটোশপে কিন্তু এটা ধরলেই সিলেক্ট হয়ে যায় না, সিলেক্ট করতে হয় কন্ট্রোল টিপে, না হলে লেয়ার ক্লিক করে। ঠিক আছে, আর ইলাস্ট, শো বাউন্ডারি বক্স একটা অপশন আছে, জি, মানে বললে সিলেক্ট হবে এরকম একটা অপশন আছে, টিক দিয়ে হ্যাঁ রাখতে হ্যাঁ, হবে টিক দিয়ে বারবার। রাখতে হবে সেটার ক্ষেত্রে। ওকে, বা
কন্ট্রোল টিপে আপনি ধরেন এটা ক্লিক করতে যাচ্ছেন, কন্ট্রোল টিপে এটার উপরে ডিরেক্ট ক্লিক হয়ে যায়, ঠিক আছে? ওকে, কিন্তু লেয়ারিংটা কি ইম্পর্টেন্ট ফটোশপের ক্ষেত্রে, ওকে? আচ্ছা, তো এইখানে একটা জিনিস, আমি একটা টেক্সট লিখি, তাহলে বুঝতে পারবেন। সাপোজ একটা কিছু লিখলাম, এটা সাইজ বড় ছোট করা যায়, রাইট ক্লিক করবেন, এখান থেকে সাইজ আছে, ঠিক আছে? এখান থেকে সাইজ বড় ছোট করা যায়। আবার ক্যারেক্টার আছে না, ক্যারেক্টার, এখান থেকেও সাইজ বড় ছোট করা যায়, ক্যারেক্টার থেকেও করা যায়, ওকে? ক্যারেক্টার প্রাইস থেকে, ওকে? এখন এটাকে ধরেন এটাকে দুইটা অপশনে রাখা যায়। আপনি যদি টেক্সটটাকে এইরকম রাখেন, ধরেন যে বায়া সে গ্রামীণ ফোনের, গ্রামীণ ফোন লিখতে হবে আপনাকে, ঠিক আছে? আপনি গ্রামীণ ফোন লিখে দিলেন একটা ফন্টে। এখন এই ফোনটা গ্রামীণ ফোনের কাছে নাই, গ্রামীণ ফোনের কাছে যে কম্পিউটার, সেই কম্পিউটারে এই ফোনটা নাই। সেক্ষেত্রে কি করবে জানেন? সেক্ষেত্রে হচ্ছে ওই টাবে যে এই ফন্টটা মিসিং, ওপেন যখন করবে ফাইলটা, তখন লেখা উঠবে এই ফন্ট মিসিং। সেক্ষেত্রে কি করবে, ওকে, যদি সে ওকে করে দেয়, আপডেট করে দেয়, তাহলে হচ্ছে কম্পিউটার নিজের মতো একটা ফন্ট বসাই দিবে। দেখা গেলো যে আপনি যে ফন্টটা দিয়েছেন সেই ফন্টটা কাজেই লাগে, ঠিক আছে? তো এইটার দূর করার একটা অপশন আছে, হয়তো আপনার ফন্টটা সাপ্লাই করবেন বায়ারকে, যখন আপনার ফাইলটা দিবেন তাকে, তখন হচ্ছে ফোল্ডারের ভিতর ফন্টটাও কপি করে দিয়ে দিবেন, ঠিক আছে? আর একটা অপশন আছে, যদি আপনি চান যে না ফন্টটা দিব না আমি, সেক্ষেত্রে হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ডের অপশন আছে। এক্সপ্যান্ড মানে হচ্ছে এটাকে একটা অবজেক্ট হিসেবে নাও, টেক্সট হিসেবে নিবে না কম্পিউটার, এটাকে একটা অবজেক্ট হিসেবে নেবে। যেমন এই যার কোনা বক্স একটা অবজেক্ট, ওটাও একটা অবজেক্ট, ঠিক আছে? সেক্ষেত্রে এক্সপ্যান্ড করলে হয় কি, সে অবজেক্ট হিসেবে নিলে আর ফন্টের কোনো ঝামেলা থাকে না। ফন্ট আপনি যেটাই দেন না কেন সেটা কখনো নষ্ট হবে না, ওকে? এক্সপ্যান্ড করার অপশন হচ্ছে এই যে এখান থেকে অবজেক্টে যে এক্সপ্যান্ড, ঠিক আছে? এক্সপ্যান্ড টিপলে এই যে ওকে করে দিবেন, ফিল অবজেক্ট, এই যে এক্সপ্যান্ড হয়ে গেল, দেখেন এটা এক্সপ্যান্ড হয়ে গেল। এটা কিন্তু এখন একটা অবজেক্ট, এটাকে আমি কিন্তু আর সমস্যাও আছে আবার। আপনি ধরেন এখানে এইটা ভুল হয়ে গেছি, এখানে হচ্ছে ডি হবে, এক্সপ্যান্ড করলে কিন্তু আর এডিট করতে পারবে না, ঠিক আছে? সর্বোচ্চ একটা টেস্ট করা এক্সপ্যান্ড করলে সেটা আর টেক্সট হিসেবে আপনি ইয়ে করতে পারবেন না, টেক্সট হিসেবে আর এডিট করতে পারবেন না। আউটলাইন আর এক্সপ্যান্ড হ্যাঁ, এটার ভিতরে আউটলাইন আর পার্থক্য এক্সপ্যান্ডও করা যায়, আউটলাইন এক্সপ্যান্ডও করা যায়, মানে ঠিক আছে? আউটলাইন আর এক্সপ্যান্ডের ভিতরে পার্থক্য কি? আউটলাইন আর এক্সপ্যান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু আউটলাইনটা থাকলে অবজেক্ট হিসেবে নেবে না, ঠিক আছে? যখন এটা বাংলা ফন্টের ক্ষেত্রে খুব প্রায়শই দেখা যায়, বাংলা ফন্ট কিন্তু সব কম্পিউটারে থাকে না, তো ও কি করে আউটলাইনার এক্সপ্যান্ড করলে ও হচ্ছে ফন্টটা হিসেবে থেকে যায়, অবজেক্ট হিসেবে একটা ছবির মতো থেকে যায়, ঠিক আছে? আপনার কাছে যদি ফন্টটা থাকে, ওটা ডাবল ক্লিক করলে এডিট করা যায়, যার কম্পিউটার আছে। যদি ফন্টটা না থাকে তাহলে কিন্তু আর ওটা ওরকম এডিট করা যায় না, ঠিক আছে? এটা হচ্ছে আউটলাইনার ফন্ট। আর আউটলাইনার এক্সপ্যান্ড, আর এরকম এক্সপ্যান্ড করলে এটা একটা ছবি আকারে মানে অবজেক্ট আকারে থাকবে, সেটা আর আপনি এডিট করতে পারবেন না, ওকে? আচ্ছা, আচ্ছা, এখন এইটার অ্যারেঞ্জের ব্যাপারে কি আপনার ক্লিয়ার, যেটা কিভাবে সামনে পিছনে আনতে হয়? ওই যে রাইট ক্লিক করে, এটা কিন্তু আপনি কিবোর্ড শর্টকাট থেকেও আনতে পারেন। রাইট ক্লিক করে এটাকে অ্যারেঞ্জ করে দিলে, সামনে আনতে চাইলে ব্রিং টু ফ্রন্ট, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড আর একটা হচ্ছে ব্রিং ফ্রন্ট। আর নিচে আছে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, দুইটা অপশন, ঠিক আছে? আপনি যদি চান যে এই অবজেক্টটা একদম সবার নিচে চলে যাবে, তাহলে হচ্ছে প্রথম অপশনটা ব্রিং টু ফ্রন্ট, মানে সরি, ব্রিং টু ফ্রন্ট হচ্ছে একদম সবার যদি সামনে আনতে চান, যে অবজেক্টটা সবার পিছনে আছে একদম সবার সামনে চলে আসবে, মাঝখানে থাকবে না, তাহলে প্রথমটা ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে? এটা এখানে কিবোর্ড শর্টকাটও লেখা আছে, দেখেন কন্ট্রোল শিফট তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে আপনার কিবোর্ডের শর্টকাট। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট করলে একদম সবার সামনে চলে আসবে, যত অবজেক্ট আছে সবগুলোর সামনে চলে আসবে। আপনি যদি চান যে শুধু একটা অবজেক্টের সামনে আসবে, ওইটার উপরে যে লেয়ারটা, উপরের লেয়ারটা সামনে আসবে, একটা লেয়ারের সামনে আসবে, সরি লেয়ার না, অবজেক্টের আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, এটার অপশন হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এখানে শিফট টিপতে হবে না, শিফট টিপলে পুরোটা চলে আসবে, আর শিফট বাদে যদি টিপেন তাহলে হচ্ছে একটা অবজেক্টের সামনে আসবে, ওকে? একইভাবে সেন্ড ব্যাকওয়ার্ড আর সেন্ড টু ব্যাকওয়ার্ড, এটাও একই অপশন, ওকে? সেন্ড ব্যাকওয়ার্ড যেটা, এই যে এটা কিন্তু থার্ড ব্র্যাকেটটা হচ্ছে প্রথম যে থার্ড ব্র্যাকেট প্রথম জায়গায় ইউজ করি সেটা, আর ওইটার ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট হচ্ছে লাস্টেরটা, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন, লাস্টেরটা যখন থাকে তখন সেটা সামনে আসে, আর ফার্স্টের যখন দিবেন তখন সেটা পিছনে যায়, ওকে? আচ্ছা, আর সেন্ড টু ব্যাক যখন করবেন, সেন্ড টু ব্যাক করলে একদম সবার পিছনে চলে যাবে, এটা
এটা শিফট টিপে করতে হবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের প্রথম ধাপ। ঠিক ফরওয়ার্ডটা আছে? আমাকে একটু বলুন। হুম। ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ডটা একটু। ব্রিং ফরওয়ার্ড হচ্ছে যদি একটা অবজেক্টের সামনে আনতে চান, ঠিক আছে? সাপোজ হচ্ছে এই যে এখানে রাখলাম, আর এটা কি, এটার পিছনে এটারও পিছনে, তাই না? এখন এটাকে যদি আপনি সামনে আনতে চান, একটা যদি সামনে আনতে চান, তাহলে ব্রিং ফরওয়ার্ড, সরি এখানে আর একটা অবজেক্ট আছে মনে হয়, এই যে লেয়ার আছে। হ্যাঁ লেয়ার আছে, সরি, এই যে একটা সামনে আসলো, ঠিক আছে? ওকে, এই শুধু একটারই সামনে আসলো, ঠিক আছে? একটা লেয়ারে কিন্তু আপনি কিন্তু একটা একই লেয়ারে হইতে হবে, দুইটা লেয়ারে কিন্তু হইলে হবে না, একই লেয়ারের ভিতরে অবজেক্টগুলোর কথা বলতেছি, ওকে? আর যদি একবারই এটার কন্ট্রোল ইয়ে করি, আর যদি আপনি একবারই সামনে চলে নিয়ে আসতে চান, একবারে মানে একটা একটা করে সামনে আসবে না, সেক্ষেত্রে হচ্ছে ব্রিং ফ্রন্ট করলে, সরি এটা সিলেক্ট করা ভুল হয়েছে, এই যে একবারে সবার সামনে চলে আসবে, ঠিক আছে? একই লেয়ারের ভিতরে দেখেন এটাও পিছনে চলে গেছে, এটাও পিছনে চলে গেছে, এ সবার সামনে চলে আসছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আপনাদের এইগুলোর সম্পর্কে গতকালকে আমি গতদিন আলোচনা করছি, এগুলো কিন্তু একদম ইন্টারন্যাশনালি পাবলিশড, এগুলো এই যে টুল যেগুলো আলোচনা করছি না, সেই টিউটোরিয়ালগুলো ছিল ইন্টারন্যাশনালি CS6 এর জন্য এগুলো। ওকে, লেয়ারিং বিষয়টা বোঝা গেছে আজকে, লেয়ারিং কিভাবে লক করতে হয়। ওকে, আচ্ছা, সিলেকশন টুলটা বোঝা গেছে কিভাবে সিলেক্ট করতে হয়, সিলেকশন টুল যেটা দেখাইলাম যে একটার উপরে কিভাবে সিলেক্ট করতে হয়, ঠিক আছে? এখন একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ, এই যে লেয়ারটা কই গেল, এই যে লেয়ার, লেয়ারের সামনে নিয়ে আসি। আপনি ধরেন এটাকে লক করছেন, এটাকে আবার ক্লিক করলে আনলক হয়ে যাবে। এই যে মাঝখানের বক্সটা, এটা লক, একবার ক্লিক করলে লক, আরেকবার ক্লিক করলে আনলক, এটা খুব ইজি, ঠিক আছে? আচ্ছা, লেয়ার যদি দুইটা করি সেক্ষেত্রে আমি প্রথম লেয়ার না দ্বিতীয় লেয়ারে কাজ করলে প্রথম লেয়ারে কি কিছু চেঞ্জ হয়ে যাবে? না, প্রথম দ্বিতীয় লেয়ারে চেঞ্জ হবে না, দ্বিতীয় আপনার যে লেয়ারে কাজ করবেন শুধু সেই লেয়ারেই চেঞ্জ হবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে দুইটা লেয়ার আমি একবার ইলাস্ট্রেটরের লেয়ার বুঝলাম নেওয়ার কিভাবে। সুবিধা কি? ইলাস্ট্রেটরের লেয়ার নেওয়ার সুবিধা, ওই যে বললাম, আপনি যখন বায়ার যখন আপনার কাছে লগো চাবে, সে কিন্তু চাবে যে আপনি লেয়ার লেয়ার করে দেন, কারণ তার এটা লেয়ার সুবিধা হবে। ক্রিয়েট হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেয়ার লেয়ার করে দিলে সবচেয়ে সুবিধা হয় তার জন্য। পরবর্তীতে যদি আমি লেয়ার যদি অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? লেয়ার যদি অ্যাড করতে চান, হ্যাঁ লেয়ার, এখানে ক্রিয়েট লেয়ার। পরবর্তীতে দুইটা অ্যাড করবে। আচ্ছা, ওই যে কনসোলে যেমন লেয়ার অ্যাড ও করা যায় না, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল হ্যাঁ, শিফট ই দিয়ে। কন্ট্রোল ই, তো এখানে এটা কিভাবে করতে হবে? এইখানে তো খুব ইজি, এখানে তো বললাম না, যে ধরে ঠিক আছে, অনুসারী তো ছেড়ে ছেড়ে দিতে দিবেন, আমি আর কিছু দেখাইলাম না, এটা হলো সবচেয়ে সোজাটা দেখাচ্ছি আপনাকে, ধরে এটার ভিতরে ছেড়ে দিলে এটার ও ভিতরে এই যে চেয়ার মানে চলে তারপর আসলো, হ্যাঁ সাবলেয়ার হিসেবে দিতে গেলে হ্যাঁ, ওই সাপ্লায়ার দ্বিতীয় হিসেবে চলে লেয়ার আসলো, সাবলেয়ার গুলো ছিল ওইটাও কি ওইটার ভিতরে যাবে হ্যাঁ সবটাই? হ্যাঁ, ঠিক আছে? এটা হলো সবচেয়ে সিম্পল ওয়ে, ঠিক আছে? লেয়ার আপনার ক্রিয়েট করতে হবে। সবচেয়ে সুবিধার ওয়েটা আমি বললাম, ওকে? আচ্ছা, লেয়ার ক্রিয়েট করতে একটা কাজ তাহলে এখন এখানে ধরেন কোন একটা অবজেক্টকে আপনি কপি করতে চাচ্ছেন, ঠিক আছে? যে একই অবজেক্ট কিন্তু অনেক সময় কপি করার দরকার হয়, ধরেন এটাকে আমি আরেকটা কপি করব, সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, যেটা আমরা নর্মালি জানি ওই যে ইসের ক্ষেত্রে ওইটা করা যায়। আর একটা হচ্ছে আপনি অল্টার টিপে রাখবেন, এখানে এএলটি একটা অপশন আছে না, অল্টার, সেটা টিপে এই অবজেক্টটাকে সিলেক্ট করে সাইডে রেখে দিলে সেও কপি হয়ে যাবে, ঠিক আছে? আপনি ধরেন পাশাপাশি অনেকগুলো অবজেক্ট কে এটার পাশাপাশি আরো অনেকগুলো রাখতে যাচ্ছেন, সেক্ষেত্রে কন্ট্রোল টিপে এই যে অ্যারো চিহ্ন আছে না কিবোর্ডে, আপনি যদি ডানে রাখতে চান ডানে, বামে রাখতে চাইলে বামে, তো অ্যারো কি টিপলে যতবার অ্যারো কি টিপবেন ততবার ও কপি হতে থাকবে। কন্ট্রোল টিপে এই অল্টার টিপে, কিন্তু অল্টার টিপে যতবার ডানে টিপবেন অ্যারো কি, ততবার ডানে সেটা কপি হতে থাকবে, যত বামে টিপবেন তত বামে কপি হতে থাকবে, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলো হয়ে গেছে কিন্তু, এই যে অনেকগুলো, যতবার আমি ইয়া করছি ক্লিক করছি ততবার হচ্ছে, ওকে? এটা মাল্টিপল অবজেক্ট কপি করার দরকার হয় যখন আপনি যদি এরকম চান যে বেসিক যে 3D, এখানে কিন্তু 3D করা যায়, নরমালি 3D করা যায়, সেই 3D রাখবেন না, আপনি আপনার নিজের মতো একটা বেসিক 3D করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে 3Dও করতে পারেন, অবজেক্টটাকে 3D, 3D মানে হচ্ছে বুঝছেন, থ্রি ডাইমেনশনাল দেখানো। আমরা যেগুলো কাজ করতেছি সেগুলো কিন্তু 2D কাজ, এগুলো হচ্ছে 2D, জাস্ট দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, এটা কিন্তু পুরুত্বটা বোঝা যাচ্ছে না, যে কতখানি মোটা, কতখানি মোটা যখন বোঝাবেন সেটাকে বলা হয় 3D, থ্রি ডাইমেনশনাল। যেমন আমাকে যে দেখতেছেন সেটা আমরা থ্রি ডাইমেনশনাল, আমরা প্রকৃতিতে যা দেখি সবই হচ্ছে থ্রি ডাইমেনশনাল, ওকে? তো থ্রি ডাইমেনশনাল যখন করতে যাবেন, একটা হচ্ছে এইভাবে মাল্টিপল কপি করে পাশাপাশি করে সেটা পুরুত্বটা বোঝাতে পারেন যে এটা কতখানি মোটা,
আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ডিরেক্ট 3D অপশন দিয়ে করা যায়। এখানে এই এফেক্টে এখানে ডিরেক্ট 3D অপশন আছে, এখানে নাই। ফিল্টারে আপনি কি এখানে ফিল্টারে ফিল্টারে ইফেক্টের ভিতরে না, এটা ফিল্টারে থাকবে, এটা এখানে তো থাকবে। টেন্স আছে। ও আচ্ছা, না না টেন আছে টেন। আছে না না এখানে আছে আমি করেছি কিন্তু এটা এখানে থাকে 3D, এখানে লেখা থাকে। অন্য এখানে এটাতে মনে হয় নাই। ওটা প্লাগইন দিয়েও করা যায়, সমস্যা নেই। আপনি টেনেও যদি 3D করতে চান, 3D প্লাগইন আছে, কিন্তু প্লাগইন জিনিসটা বুঝেন? প্লাগইন একটা সফটওয়্যারে আপনি যখন কাজ করবেন, সফটওয়্যারে কিন্তু কাস্টম কিছু অপশন দেওয়া থাকে, এগুলো আছে আপনি দেখতেছেন যেগুলো, সেগুলো হচ্ছে কিছু রিকমেন্ডেড অপশন দেওয়া থাকে আর কি, অটো। আপনি যদি চান যে আরো বেশি অপশন আনবেন, সেক্ষেত্রে আপনি প্লাগইন ইউজ করতে পারেন। ইলাস্ট্রেটর প্লাগইন পাওয়া যায়, ঠিক আছে? 3Dর জন্য আলাদা প্লাগইন পাওয়া যায়, এফেক্টের জন্য বিভিন্ন এফেক্টের জন্য আলাদা প্লাগইন পাওয়া যায়, ঠিক আছে? আপনি যদি চান যে না আমার একটা এই এফেক্টটা দরকার, এই এফেক্টের অপশন এখানে নাই, অপশন ছাড়াও আপনি কিন্তু এটা তৈরি করতে পারবেন, যেটা আমি বললাম 3D কিন্তু আপনি এইভাবে তৈরি করতে পারেন, ওকে? কিন্তু যদি প্লাগইন থাকে তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে সুবিধা হয় আর কি, করতে গেলে কাজটা করতে সুবিধা হয় এই। আর প্লাগইনের ক্ষেত্রে মানে বেনিফিট হচ্ছে এটা যে খুব তাড়াতাড়ি করা যায় এবং সুবিধা হয় কাজগুলো করতে, ঠিক আছে? কিন্তু আপনি নর্মাল যে অপশন, জি, প্লাগইনটা ডাউনলোড করা বলতে লোড দেবো কিভাবে? প্লাগইন লোড দেওয়ার সিস্টেম আছে আলাদা, ঠিক আছে? এইখানে কি মানে ফটোশপের তো ভিতর নেই সি ড্রাইভের ভিতর থেকে প্লাগইনগুলো ইউজ করা হ্যাঁ যায়। হ্যাঁ, ওইভাবেই। কিছু কিছু প্লাগইন আবার দুই রকম আছে, একটা প্লাগইন হচ্ছে সেটআপ দেওয়া যায়, নর্মাল যে সফটওয়্যার সেটআপ দেন ওইরকম সেটআপ দেওয়া যায়, অটো ওই ফটোশপ বা ইলাস্ট্রেটর ফোল্ডারে সেভ হয়ে থাকে। আর একটা হচ্ছে আপনি কপি করে পেস্ট করতে হয়, ওই যে সি ড্রাইভে যে অপশন থাকে। দুইটা অপশন আছে প্লাগইন দুই ধরনের। হ্যাঁ, প্লাগইন একটা ফোল্ডার আছে দেখবেন সি ড্রাইভে, ঠিক আছে? সি ড্রাইভে অ্যাডোবে, অ্যাডোবে যে হচ্ছে অ্যাডোবে ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটরে যা দেখবেন ওখানে অনেকগুলো ফোল্ডার আসবে, ওখানে একটা প্লাগইন ফোল্ডার থাকে, ওখানে আপনি কপি করে দিলেও প্লাগইনটা অ্যাড হয়ে যায়, কিছু ঠিক কিছু আছে? প্লাগইন দেখছি যে মানে লোড দেওয়ার আগে ভিতর থেকে যে ইফেক্ট না জানি কি বলছে নো, ইফেক্ট মানে আপনি যদি ওই ওই প্লাগইন সফটওয়্যারে যদি ওটা চলে আসে, তাহলে আপনার লোড দিতে হবে না, ওটা অটো চলে আসবে এখানে। জাস্ট সফটওয়্যারটা ক্লোজ করে ওপেন করবেন, তাহলে চলে আসবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা কপি করাটা বুঝছেন? যেমন এখানে একটা অবজেক্ট, এখান থেকে এখানে কপি করছে, এটা অল্টার টিপলেই কপি হয়ে যাবে, ওকে? তারপর ক্রিয়েটিং বেসিক শেপস, শেপস এর ব্যাপারটা আপনাদের গতদিন শিখাইছিলাম, তাই না? কিভাবে শেপ তৈরি করা হয়। আচ্ছা, এখন শেপটাকে ছোট বড় করার ক্ষেত্রে কিন্তু আবার একটু একটা অপশন আছে, এটা আমি সব ডিলিট করে দিলাম তো। ধরেন একটা শেপ নিলাম, কালারগুলো কি খারাপ লাগতেছে নাকি দেখতে? নীল কালার দিন না, সবসময় লাল হয়ে যায়, নীল কালারটা দেখতে ভালো লাগে আমার। যাই হোক, এই জিনিসটা ছোট বড় করা যায় কি, এই যে সাইডে এভাবে কিন্তু ছোট বড় করা যায়, তাই না? তো এটার ক্ষেত্রে হয় কি, এখানে দিলে কি হয়ে গেল, এটা এটা আয়তক্ষেত্র হয়ে গেল, তাই না? কিন্তু আমার ছিল কি বর্গক্ষেত্র, তাই না? এটা একটা ছিল বর্গক্ষেত্র, আমি চাচ্ছি না যে এরকম যদি আপনি ফ্রি হ্যান্ডে এটাকে সরান তাহলে কিন্তু এটা আয়তক্ষেত্র হয়ে যাবে, মানে শেপটা চেঞ্জ হয়ে যাবে। লগোর ক্ষেত্রে কিন্তু এটা খুব হয়, ধরেন একটা খুব সুন্দর লগো করছেন, সেটাকে বড় করতে গেলেন ফ্রি হ্যান্ডে, সেটা দেখা গেলো যে চ্যাপ্টা হয়ে গেছে, নাহলে লম্বা হয়ে গেছে, তাই না? সেক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই এটা কন্ট্রোল টিপে করবেন, কন্ট্রোল টিপে, সরি কন্ট্রোল, হ্যাঁ এই যে অল্টার এবং শিফট, সরি অল্টার এবং শিফট টিপে করবেন, ঠিক আছে? অল্টার এবং শিফট টিপে যখন করবেন, দেখেন এটা কিন্তু ওর রেডিয়াস অনুযায়ী ও ছোট বড় হবে, সব দিকে চতুর্দিকে হবে, ঠিক আছে? চতুর্দিকে হবে রেডিয়াস অনুযায়ী, ঠিক আছে? আর যদি আপনি শুধু শিফট টিপে করেন, এক তাহলে সাইড ধরে এক সাইড শুধু ধরবে, আপনি যে সাইডটা ধরবেন শুধু সেই সাইডটাই হবে। দেখেন উপরে কিন্তু হচ্ছে না, আমি কিন্তু শিফট টিপে আছে এখানে, কিবোর্ডে শিফট টিপে তারপর হচ্ছে মাউস পয়েন্টার নিয়ে এক কোণা দিয়ে যদি টানি, তাহলে শুধু এক সাইড দিয়ে ছোট বড় হবে, ওকে? আর যদি আপনি শিফট অল্টার করেন তাহলে হচ্ছে চারদিক দিয়ে হবে, ওকে? ছোট বড় করার ক্ষেত্রে অবশ্যই আপনি যখন একটা লগো ছোট বড় করতে যাবেন, অবশ্যই কিন্তু এই অপশনটা ইউজ করবেন, নাহলে কিন্তু সব শেপ, বেসিক শেপটা নষ্ট হয়ে যাবে। অল্টার শিফট হ্যাঁ, অল্টার শিফট টিপে হচ্ছে চারদিক চার দিয়ে, পাঁচ চারপাশ থেকে। আর যদি শুধু শিফট তাহলে এক পাশ টিপে করেন তাহলে হচ্ছে শুধু এক সাইড দিয়ে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল বেসিক শেপিং। তারপর হচ্ছে টেক্সট ইন্টারসেক্টিং অ্যান্ড ফরম্যাটিং অফ টেক্সট, এটা গতদিন আমি শিখাইছিলাম আপনাদেরকে কিভাবে টেক্সট ফরম্যাট করতে হয়, তাই না? টেক্সট কিভাবে লিখতে হয় একটু আগে দেখাইলাম যে এখানে কিভাবে টেক্সট করতে হয়, এবং টেক্সটের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে, তাই না? টেক্সটের ভিতরে অনেকগুলো অপশন আছে,
তো কি অপশন এগুলো কি মনে আছে আপনাদের, কোনটা কোন কাজে লাগে তাহলে বলেন তো, প্রথমটা কি কাজে লাগে? আচ্ছা এইটা কার্ভের উপরে, আচ্ছা এটা ভার্টিক্যাল মানে উপর নিচ না, এটা উপর নিচ, ঠিক আছে আপনার তো মনে আছে। এটা ভার্টিক্যাল এরিয়া বলতে কি বোঝাচ্ছে? এরিয়া কিরকম? হ্যাঁ একটা বক্স আঁকতে হবে, বক্সে যদি উপর থেকে নিচে করতে চাই সেক্ষেত্রে। ওকে খুব ভালো। আর এটা হ্যাঁ হ্যাঁ ওকে, আপনাদের স্টুডেন্টরা অবশ্য আপনাদের ফিডব্যাক খুব ভালো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটার জন্য রেটিং 5, ঠিক আছে ওকে। আচ্ছা খুব ভালো, তাহলে আমি টেক্সটের ক্ষেত্রে আর অ্যাডভান্স কিছু দেখাচ্ছি না, এটা আপাতত এইটুক জানলেই হবে, ঠিক আছে। টেক্সটের কিন্তু আরো র্যাপিং র্যাপিং একটা অপশন আছে, টেক্সট র্যাপিং। ওকে এটা যখন আপনাদের আরো বেসিক যখন ডিজাইন আরো শিখতে হবে তখন আমি টেক্সট র্যাপিং গুলো দেখাবো, টেক্সট র্যাপিংটা কিভাবে। ধরেন একটা অবজেক্ট আছে, সেটা এই সাইড দিয়ে আমি একদম চারদিক দিয়ে ঘুরে গোল করে দিতে যাচ্ছি, সেটাও কিন্তু করা যায়, টেক্সট র্যাপিং বলে এটাকে, ওকে। আচ্ছা এটা গেল। আচ্ছা তারপর আছে টাইপিং অন এ প্যাথ, এটা তো শেখানো হয়ে গেছে আপনাদের। তারপর হচ্ছে প্লেসিং ইমেজেস, প্লেসিং ইমেজেস কিন্তু খুব সোজা তাই না। এখানে যদি একটা ইমেজ নিয়ে আসতে চান কি করতে হবে, এটা তো আপনার পারার কথা, পারেন? আমি যদি একটা ইমেজ আনতে চাই এখানে, মানে সোজা উপায়টা শেখাই। ধরেন আপনার একটা ইমেজ ফাইল আছে, ঠিক আছে, ধরে এখানে এনে এখানে ছেড়ে দিবেন তাহলে চলে আসবে ইমেজ ফাইলটা। এটা হচ্ছে সবচেয়ে সোজা উপায়, আমরা যেটা করি ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলে এটাকে, ওকে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ড্র্যাগ মানে হচ্ছে টানা, আর ড্রপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশন, ঠিক আছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশনটা হচ্ছে সবচেয়ে সোজা, এবং সবগুলো সফটওয়্যার যারা এখন সফটওয়্যার ডেভেলপার সবাই কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউজ করে, ঠিক আছে। আগে কিন্তু এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ ছিল না, যখন প্রথম দিককার সফটওয়্যার ছিল তখন হচ্ছে ফাইল মেনু থেকে আনতে হতো ইম্পোর্ট করে। এটা একটা একটু ঝামেলা, ঝামেলা না আসলে, ফাইলে যে ইম্পোর্ট একটা অপশন আছে, হ্যাঁ প্লেস, বা এখানে হচ্ছে প্লেস লেখা আছে, এখন নতুন সফটওয়্যারগুলো ইম্পোর্ট থাকে আর কি। ইম্পোর্ট মানে হচ্ছে আনা, এক্সপোর্ট মানে হচ্ছে এটাকে একটা ফরম্যাট দিয়ে বের করা আর কি, সেভ করা, বের করা, ঠিক আছে। এখানে এক্সপোর্ট মানে বোঝায় ওই যে আমদানি রপ্তানি বলি না আমরা, সেই জিনিসটা আর কি। আমদানি মানে হচ্ছে কি ইম্পোর্ট করা, ইম্পোর্ট করা, আমি একটা জিনিস নতুন এখানে আনবো, ওকে। তো এটা সবচেয়ে সোজা হয়ে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে। আর এই অবজেক্টটা দেখি আপনারা কতটুকু বুঝছেন, এর মধ্যে আমি পিছনে নিতে চাই তাহলে কি করতে হবে, কি করবো, অ্যারেঞ্জে যে একদম, যদি ব্যাকে নিতে চাই সেন্ড টু ব্যাক, এবং এটার ইয়া কি শর্টকাট কি হবে, কি ঠিক আছে, কি হবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, তাহলে চলে গেল তাই না, ঠিক আছে। এখন এই সফটওয়্যারে একটা অপশন কম আছে, মডার্ন যে সফটওয়্যারগুলো আছে ওই অপশনে আছে টেক্সট র্যাপিং একটা অপশন আছে, টেক্সট র্যাপিং ইমেজ র্যাপিং, ট্র্যাকের অপশন আছে, সরি র্যাপিং না, ট্র্যাক 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 নামে একটা অপশন আছে। ট্র্যাক অপশনটা সম্বন্ধে ধারণা দিই, আপনি ধরেন একটা সুন্দর একটা ছবি দেখছেন ন্যাচারাল, ঠিক আছে। ধরেন কি বলবো, এইটাই ধরেন আপনাকে এই শেপটাকে আপনি ভেক্টর করতে চাচ্ছেন, এইটার এই যে বোতামগুলো, তো কি করা যায় জানেন, মডার্ন সফটওয়্যারগুলো ছবি তুলবেন ফার্স্টে, ব্যাকগ্রাউন্ডে সাদা রেখে, ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবেন, মানে ব্যাকগ্রাউন্ডে ধরেন এটা সাদা এরকম রেখে একটা ছবি তুলতে হবে, ছবি তুলে আপনি এরকম ছবিটা নিয়ে আসবেন ইলাস্ট্রেটরে, নিয়ে এসে যে র্যাপিং যে অপশন, ট্র্যাকের যে অপশনটা, ট্র্যাক টিপলে পরে কি ওইটাকে ভেক্টর বানাই ফেলবে। ভেক্টর কিরকম, এর যে এজ গুলো আছে আপনাকে আর শেপটা তৈরি করা লাগবে না, সফটওয়্যার নিজে নিজে শেপটা তৈরি করে দেবে। এবং এখানে যে বৃত্তগুলো আছে, যে বৃত্তগুলো আছে না, ওই বৃত্তগুলো ও শেপ তৈরি করে দেবে। কিন্তু সমস্যা হলো সে কালার নিবে না, সাদা কালো হয়ে থাকবে, ঠিক আছে। আপনি শুধু শেপটা নিবে সে, ওকে, এটা শুধু শেপটা নিবে কিন্তু কালার থাকবে না, সাদা কালো হয়ে থাকবে, ঠিক আছে। আপনাকে কি করতে হবে, পরে সেই কালারগুলো অ্যাড করে এটাকে একদম হুবহু এরকম বানাতে পারবে, ঠিক আছে, হুবহু এরকম আসবে, ঠিক আছে। ধরেন আপনি একটা আপেলের আঁকতে যাচ্ছেন, আপেল আঁকতে যাচ্ছেন, ঠিক আছে, সেটা কি করা যায়, একটা অরিজিনাল আপেলের ছবি নিয়ে এসে আপনি হচ্ছে এখানে যে গতদিনে যে এই যে পেন টুলটা দেখালাম, পেন টুল দিয়ে কি করতে হয়, আপেলের গায়ে আউটলাইন তৈরি করতে হয়, আউটলাইন করলে একটা আপেল হয়ে যাবে, ঠিক আছে। তো আউটলাইন করাটা কিন্তু একটু সময় সাপেক্ষ, এটা আপনাকে কিন্তু খুবই ধৈর্য নিয়ে করতে হবে আউটলাইন করাটা, এবং আউটলাইন যত ভালো পেন টুল ইউজ করতে পারবেন তত ভালো আপনি লগো বানাইতে পারবেন। আপনি যদি পেন টুল ইউজ না
হচ্ছে আপনার যে বেসিক যে শেপগুলো মানে সরি ন্যাচারাল যে শেপগুলো সেগুলো কিন্তু আনাটা টাফ। ন্যাচারাল শেপ আনতে হলে আপনাকে কিন্তু ওই পেন্সিল টুল ইউজ করে আপনি কখনো মাউস পয়েন্টার ঘুরে ঘুরে একটা বেসিক শেপ তৈরি করা এত সোজা না, কিন্তু ওটা একা বাঁকা হয়ে যায়, পরে আবার ওইটাকে ওই যে দেখাইছিলাম না এবার স্মুথ করা যায়, স্মুথ করে করে অনেক ঝামেলা হয়। সেক্ষেত্রে পেন টুল যদি ইউজ করেন সবচেয়ে ভালো হচ্ছে পেন টুল ইউজ করা। এটা ফটোশপেও লাগে, কিন্তু পেন টুলটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন বেশি হচ্ছে পেন টুলের ইউজটা। ঠিক আছে, আমি একটু পেন টুলের আপনাকে কিছু কাজ দিব, কিছু হোমওয়ার্ক দিব পেন টুলের উপরে। ঠিক আছে, এটা আমার করা ডিজাইন, এটা হচ্ছে র্যাক 14, এইবারের র্যাক। ঠিক আছে, এই ডিজাইনটা আমার করা, এটা কিন্তু ভেক্টর ফাইল, এটা ভেক্টর ফাইল। ঠিক আছে, এটার ভিতরে অনেক কাজ আছে অবশ্য। তো আপনাদের কাজটা দিব হচ্ছে এইটা কাজে নিয়ে যাবেন এবং আপনি এই নিচের শেপটা বানায় নিয়ে আসবেন। ঠিক আছে, আমি একটু দেখাই দিই কিভাবে করবেন। এটাকে আনতে হলে কি করতে হবে, ইলাস্ট্রেটরে নিয়ে ছেড়ে দিতে হবে। নিয়ে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, আগেগুলো ডিলিট করে দিলাম। ওকে, এই যে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা আমি যদি চাই যে অপশনগুলো মানে অনেক সময় হয় কি প্রিভিউ করতে হয় তাই না, এই অপশনগুলো একটা ডিস্টার্বিং এলিমেন্ট না। ঠিক আছে, এটা যদি ট্যাব টিপেন তাহলে চলে যাবে এই যে কিবোর্ডে যে ট্যাব অপশন আছে, ট্যাব ট্যাব অপশনটা চিনেন তো, ট্যাব লেখা, ট্যাব টিপলে চলে যায়। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আপনারা এই যে জিনিসগুলো আছে এগুলোকে নিয়ে আসবেন। কিভাবে আনবেন, পেন টুল, পেন টুল দিলে কি করতে হবে, তারপরে এই জায়গাগুলো এইভাবে এইভাবে নিতে হবে তাই না। ঠিক আছে, এই যে কালারটা ডিস্টার্ব করতেছে না, কালারটা যাতে ডিস্টার্ব না করে এর জন্য আপনি এই কালারটা উপরে যে লেয়ারের যে ফিল কালারটা সেটা অফ করে দিবেন, শুধু আউটলাইনের কালারটা রাখবেন। ঠিক আছে, তাহলে কালারটা ডিস্টার্ব করবে না। এরকম করে কিন্তু এইটা ব্যাকা করতে হলে কি করতে হবে, এই দেখেন ব্যাকা হয়ে গেছে, এটা কিন্তু ইজিলি ব্যাকা করছি। ঠিক আছে, আপনি যদি চান যে পরে ব্যাকা করবেন, আমি আগে আঁকি এটা, এইটুকু আঁকলাম। ওকে, এটাকে দেখেন আবার ব্যাকা হয়ে গেছে এখানে। ঠিক আছে, এগুলোকে এডিট করবেন কিভাবে, হুম ব্যাকাটাকে সোজা করবো, ব্যাকাটাকে এই জায়গাটা আমি একটু ব্যাকা করবো, এই জায়গাটা তাহলে কি করবো, এই যে এটা নিতে হবে, এই টেলটা না কনভার্ট করতে হয়। ঠিক আছে, এটা কি করতে হবে, এই যে পয়েন্টারে ক্লিক করে একটু নিচে উপরে টানতে হবে তাই না, এই যে একটু নিচে উপরে টানলে ব্যাকা হয়ে যাচ্ছে, এই পাশে কিন্তু ব্যাকা হয়ে গেল তাই না। আমি সিম্পল ওয়েগুলো দেখাচ্ছি, এখানে কিন্তু ব্যাকা হয়ে গেল না। আর এইটাকে যদি সোজা করতে চান এইটাকে তখন কি করতে হবে, এটা দিয়ে কিন্তু সোজা করতে পারবেন, সিম্পল না কিন্তু এটা সোজা। সেক্ষেত্রে হচ্ছে এইটা এই যে একটা সিলেকশন আছে না, রাইট সিলেকশন, একদম ডিরেক্ট সিলেকশন টুল যেটা, এটা করে এই পাশে যদি আপনি সোজা করতে চান তাহলে এই পাশে দেখেন একটা এই যে একটা দাগ চলে আসছে, দেখছেন এই যে দুইটা দাগ আসে কিন্তু, একটা উপরে একটা নিচে। এই পাশে যে দাগটা সেটা হচ্ছে এই পাশে কার্ভ করে, আর এই পাশে যে দাগটা সেটা হচ্ছে এই সাইডটা কার্ভ করে। ঠিক আছে, তো এটাকে যদি আপনি ছোট করে দেন তাহলে এই যে এটা একটু ছোট করে সাইজ করে নিতে হবে এখানে, আমার মাউসের প্রবলেম হচ্ছে এই যে, তাহলে ওই জায়গাটা ছোট হয়ে গেল। ঠিক আছে, আর যদি এই সাইডটাকে কার্ভ করতে চান তাহলে এইটাকে ধরে সরি সিলেক্ট হয়নি মনে হয় ঠিক মতো নাকি, এটা সিলেক্ট করতে প্রবলেম হচ্ছে আমার সব মাউসে, সরি এটার জন্য। ঠিক আছে, ওকে, এটা সিলেক্ট হচ্ছে না ঠিক মতো। ওকে, যাই হোক, আপনি এই সাইড থেকে মানে এই সাইডেরটা হচ্ছে এই পাশে কার্ভ করার জন্য এটা মনে রাখলেই হবে, এই যে এইটা সাইডটা হচ্ছে এই সাইডে কার্ভ করার জন্য, এটা যখন আমি টানবো তখন কার্ভ হচ্ছে কিন্তু দুই সাইডে। ঠিক আছে, এটা যখন আমি ছোট করে দিব দেখেন ছোট হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, এটা যদি উপরে নিয়ে যাই উপরে কার্ভ হবে, আর যদি ছোট করে দিই যত ছোট করব কার্ভটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, এই পাশে যে অপশনটা আছে এটাকেও আমি যত ছোট করে দিব কার্ভটা ছোট ছোট হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে ভ্যানিশিং পয়েন্টটা আপনি যত বড় করবেন, দুইটা পয়েন্ট থাকে না ভ্যানিশিং, যত বড় করবেন কার্ভটা তত বড় হবে, এটা মনে রাখলেই হবে। ওকে, ঠিক আছে, আচ্ছা ওকে, এইখানে যে একটা কার্ভ হয়েছে না, এই কার্ভটাকে দেখেন এই যে ভ্যানিশ করা গেছে, ভ্যানিশ হয়ে গেছে না। আমি কোন সাইডের কার্ভটা ইউজ করছি, নিচেরটা। ওকে, উপরেরটাকে রাখছি, উপরেরটা কার্ভ রাখতে হবে না, উপরেরটা কার্ভ রাখছি আর এই সাইডটা সমান হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যখন বেসিক শেপগুলো করবেন, বেসিক শেপ মানে হচ্ছে ন্যাচারাল যে শেপগুলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পেন টুলের ইউজটা অবশ্যই জানতে হবে ভালো করে। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে এই কার্ভগুলো করা মানে অসুবিধা অসুবিধা না, সেক্ষেত্রে কিন্তু আর একটা ট্রিক ইউজ করতে
পারেন, সেটা হচ্ছে একটু জুম করে আপনি একদম ছোট ছোট ডট নেবেন। ওই পেন টুলটা নিয়ে এখানে ছোট ছোট জায়গা নেবেন, ছোট ছোট জায়গা নেবেন। ছোট ছোট জায়গা নিলে হবে কি আপনার ওই কার্ভের সমস্যাটা থাকবে না। যখন এটা বড় করবেন কার্ভগুলো তখন বড় বোঝা যাবে না। এখানে একটা নিলাম, ঠিক আছে। ছোট ছোট কার্ভ নিলে হয় কি আপনি যখন এটাকে জুম আউট করবেন তখন আপনি দেখবেন ছোট ছোট যে একটা সোজা লাইন, সোজা লাইনগুলো আর বোঝা যাবে না, ওটাকে কার্ভই মনে হবে, মানে একটু বেঁকাই মনে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি বলে আপনার ওই 9-10 উপপাদ্য ছিল না, একটা উপপাদ্য ছিল ওই যে ব্যাসার্ধ যদি খুবই ছোট হয়ে যায় মানে পরিধির, আচ্ছা বৃত্তের যে পরিধিটা যদি আমি খুবই ছোট নিই তাহলে সেটাকে আমরা কি হিসেবে নিই, সরলরেখা হিসেবে নিই। এটা একটা ইয়া ছিল মানে 19 একটা উপপাদ্যে প্রমাণ আছে এরকম, ঠিক আছে? তো ওইখানে বলা আছে যে একটা বৃত্তের পরিধি যেটা মানে আউটলাইন বাইরে, ওটা যদি আমি খুব ছোট করে নিই তাহলে সেটাকে আর কার্ভ মনে হয় না, সেটাকে একটা সরলরেখা মনে হয়, ঠিক আছে। আপনি সেই ট্রিক্সটা এখানে ইউজ করতে পারেন, ওকে। আপনার যদি মনে হয় যে কার্ভে প্রবলেম হচ্ছে কার্ভ তৈরি করতে, আপনি একদম খুব কাছে ডটগুলো নেবেন, ওকে। কাছে ডটগুলো নিলে হবে কি তাহলে ওই যে আপনার যে লাইনগুলো আছে সেগুলো বোঝা যাবে না, স্ট্রেট লাইনগুলো ওই যে এবড়ো থেবড়ো ওরকম মনে হবে না, খুব কাছে। আরেকটা সুবিধা আছে, আপনার ওই যে স্মুথ টুল আছে না একটা, এটা কিন্তু ওই যে ফিল্টারের যে একটা অপশন আছে, অবশ্য এটা এফেক্টের একটা অপশন, ওইখানে যেও আপনি স্মুথ করতে পারেন, ঠিক আছে। আউটলাইন গুলো যদি একটু এবড়ো থেবড়ো হয়ে যায়, আঁকা বাঁকা হয়ে যায়, মানে কোনা কোনা হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে গোল করার জন্য স্মুথ নামে একটা ইয়ে আছে, এফেক্ট আছে স্মুথ, ওটা টিপলেও স্মুথ হয়ে যায়, ঠিক আছে। যখন এফেক্ট শিখাবো তখন ওটা দেখাবো, ওকে। আপনাদের বেশি জুম করে নিই অনেক বড় হুম? হ্যাঁ কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ওই যে বললাম যত বড় জুম করবেন এবং যত ছোট ছোট লাইন নেবেন তত আপনার ভুলগুলো ধরা পড়বে না। আপনি যে কার্ভটা করছেন, আপনি কার্ভটা ওই পেন টুল দিয়ে টেনে করছেন নাকি অল্প করছেন এটা বোঝা যাবে না, ঠিক আছে। আর ওটাতে সুবিধাও আছে, ছোট ছোট ডট নেওয়াতে সুবিধাও আছে। যখন আপনি কালার টালার ইউজ করবেন, হ্যাঁ পায়ের ছাপগুলো এগুলো ভেক্টর ফাইল, ঠিক আছে। না এগুলো বানানো, দেখেন এটা আমার একটা বান্ধবীর ছবি, ঠিক আছে। ওর পিছনের ছবি আর কি, ওর একটা স্ন্যাপ ছিল আমার কাছে, একটা ছবি ছিল। ও কি করছি ওর ছবিটা এখানে বসাইছে, বললাম না সাদা কালো হয়ে যায় ভেক্টর করলে, ইমেজ ওই যে ট্যাগ করলে। তো ওর ছবিটা এখানে এনে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়েছি, শুধু ওর ছবিটা ছিল, শেপটা এনে ওইখানে ওই যে ইমেজ ট্র্যাক করছি, ইমেজ ট্র্যাক করলে একদম পুরো ইমেজ হয়ে গেছে, ঠিক আছে। আমার সুবিধা হয়েছে কি আমার ওটা হলে আঁকা লাগে না, ঠিক আছে। হ্যাঁ এই শেপটা চলে আসছে, আমার আর আঁকা লাগে না, কারণ আঁকতে গেলে একটা মানুষের শেপ আঁকা কিন্তু হাতেই আঁকতে পারি না আমরা, নাকি হাতে আঁকতে পারেন মানুষ পুরা নিখুঁত পারা যায় না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি এই ট্রিক্সটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমি সেই ট্রিক্সটা এখানে ইউজ করছি। আমাদের ওই পায়ে জি মানে আপডেট ভার্সন সফটওয়্যার দিয়ে সব দিয়ে হ্যাঁ ওটা আমি আইনে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওটাতে ওই হ্যাঁ সাথে প্লাগইন প্লাগইন আপাতত দরকার নেই, আপাতত আমি বেসিক কাজগুলো শিখাই। প্লাগইন শিখবেন যখন আপনি যখন কাজ শিখে গেছেন, বেসিক যদি না জানেন তাহলে প্লাগইন দিয়ে কি করবেন, ঠিক আছে। প্লাগইন আপনি নেটে সার্চ দিলেও প্লাগইন পাবেন, ঠিক আছে। না পায়ের ছাপও একই করে, ঠিক আছে। পায়ের কিন্তু ছবি থাকে, ঠিক আছে। পায়ের নিচের ছবি অ্যাভেলেবল অ্যাভেলেবেল, ছবিতে অ্যাভেলেবেল, পায়ের ফুটপ্রিন্ট দিয়ে সার্চ দিবেন ইমেজ ফাইল চলে আসবে, ভেক্টর ফাইলও পাওয়া যাবে না, ঠিক আছে। ইমেজ ফাইল আনলেই হবে, আপনারা ইমেজ ফাইল নেবেন, ইমেজ ফাইল এটা কিন্তু আমরা যে কোনো কালার করতে পারবো যে কোনো কালার করতে হবে, ঠিক আছে। ভেক্টর ফাইল আপনি ভেক্টর ফাইল নেবেন কেন, ইলেকট্রিক্যাল তো ওজন বেশি হবে ভাই ভেক্টর ফাইল নেবেন কেন, আপনি তো কাজ শিখতেছেন না, আপনি কাজ জমা দিবেন, কাজ শিখবেন, তাই না। ভেক্টর ফাইল যদি নেন তাহলে আর কাজ করলে তো আপনার তো এটা কি বলা হয়ে গেল, নকল করা হয়ে গেল, ঠিক আছে। শিখতে হবে তো, তাই না, ওকে। আচ্ছা তারপরে অপশনগুলো দেখেন, এখানে একটু অ্যাডভান্স ট্রিক ইউজ করা হয়েছে, এখানে দেখেন অনেকগুলো কালারের একটা বেশ ব্যাপার আছে, তাই না। শূন্য নয়, এটা বাংলা ফন্ট কিন্তু এটাকে মডিফাই করা ফন্ট আর কি এটা, ঠিক আছে। দেখেন এই ডিজাইনটা কি খুব এলিমেন্ট ইউজ করা হয়েছে, এখানে দেখেন তো পুরো ডিজাইনটা দেখতে কি ভালো লাগতেছে সত্যি, না এমনি বলতেছেন আমি টিচার বলে, শিওর। তো আমি বলি এই ডিজাইনটা কি সিম্পল না, এর ভিতরে কি তেমন কোনো কাজ আছে,
দেখেন এই নিচের গুলো কিন্তু বাচ্চাদের কাজ এগুলো, ঠিক আছে, বাচ্চাদের কাজ না এগুলো, কিন্তু আপনারা ইজিলি পারবেন, কোনো শেপ টেপ কিছু নাই, একটা ঢেউ বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে। স্যার এটা কি একটা করে কপিগুলো করবে নাকি? হুম, একটা কইরা তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু একটা ফাইল করবেন, এই যে নিচেরটা আছে না, এটাই তো ট্রিক্স। এটা করবে। এই যে নিচের ফাইলটা আছে না, এই যে নিচের যে লালটা, আপনি একটা ফাইল করলেই তো হচ্ছে, এটাকে বানালেন পুরো শেপটা, বানায় তারপর কি করবেন, এই যে কপি করা দেখলাম না, ওয়ালটা টিপে কপি করে একটু ছোট বানাই দিলেন, আর এই সাইডটা মাথাটা একটু উঁচা করে দিলেন। মাথাটা উঁচা করতে হয় কিভাবে? স্যার ওই এখানে তো কয়েকভাবেই করা যায়। অনেকভাবেই করা যায়, আমি একটা শেপ নিই, ঠিক আছে, একটা শেপ নিলাম, ওকে, ঠিক আছে। আর আচ্ছা, সবচেয়ে ভালো হবে ডাইরেক্ট সিলেকশন। হ্যাঁ, ওকে, এটাকে আমি নিলাম, আর এইটাকে যাচ্ছি এই জায়গাটা মডিফাই করব, ঠিক আছে, তাহলে এই যে এই সিলেকশন টুল আছে না, যেটাকে মডিফাই করতে যাচ্ছি ওই সাইডটা শুধু সিলেক্ট করে এটাকে এই উপরে করে দিব, তাহলে তো হয়ে গেল। আমি কি করছি, এই যে এই জায়গাটা, ডাইরেক্ট এই পুরোটুক সিলেক্ট করছি, এই এই জায়গাটুক সিলেক্ট করে এইটাকে ধরে এখানে নিয়ে আসছি, টেনে। ডাইরেক্ট সিলেকশনের ভিতরে একটা গ্রুপ সিলেকশন আছে। হ্যাঁ, গ্রুপ দুইটা সিলেকশন, প্রত্যেকটা রাখবে। ঠিক আছে, কোনটা? আমার ভিতরে একটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপ সিলেকশন, ঠিক আছে, গ্রুপ সিলেকশন করলে আপনি অনেকগুলো সিলেক্ট করতে পারবেন, ওই কাজটা ঠিক করতে আছে, হবে। ওকে, অলরেডি অনেকগুলো সিলেক্ট হয়ে গেল। আচ্ছা দেখেন, গ্রুপ সিলেকশনে হচ্ছে কি আপনার এটা হচ্ছে এখানে বাদ দিতে হবে কয়েকটা, নরমাল, আমি নরমালি দেখাই, ঠিক আছে, গ্রুপ সিলেকশনের চাইতে আপনি এখানে পুরোটা, আমি যে এক্সপ্যান্ড করা নাই তো সিলেক্টটা, এক্সপ্যান্ড করতে আমি হয়, যে ঠিক গ্রুপ আছে। সিলেকশনের কাজটা করি। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, ওকে, দেখেন গ্রুপ সিলেকশনে হয় কি, এটা যখন আপনি এখানে সিলেক্ট করবেন পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে যদি আপনার দুইটা অবজেক্ট থাকে এবং এক্সপ্যান্ড করা থাকে খুব সুন্দর মতো, এখানে কিন্তু আমার পয়েন্ট কয়টা, অল্প পয়েন্ট না। গ্রুপ সিলেকশন টুলটা হচ্ছে, আমি অবজেক্টটা থাকলে ভালো হতো, মানে গ্রুপ সিলেকশন করলে আরেকটা অবজেক্ট করে করতে হবে, ঠিক আছে, দুইটাকে একসাথে এক্সপ্যান্ড করে নিতে হবে। তো গ্রুপ সিলেকশনে হয় কি, আপনি গ্রুপ ওয়াইজ, আমি জাস্ট ধারণা দিই, গ্রুপ ওয়াইজ সিলেক্ট করতে পারবেন, ধরেন আপনি তিন চারটা ফন্ট একসাথে একটা জায়গায় সিলেক্ট করবেন, যেমন এখানে আমি যেটা সিলেক্ট করছি, এই যে এই পুরোটুক, ঠিক আছে, আপনি যখন গ্রুপ সিলেক্ট করবেন তখন এইখানে জাস্ট পুরোটুক এখানে একটা বক্সের মতো করলে গ্রুপ সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। গ্রুপ সিলেকশন হলে সুবিধা হচ্ছে আপনি যখন এটাকে টানবেন এদিকে তখন শুধু ওই অপশনটাই আসবে, কিন্তু আপনি যদি এইটা দিয়ে টানেন, শুধু এইটুক দিয়ে টানেন, ঠিক আছে, সেক্ষেত্রে এটাকে ধরে টানতে হবে, কিন্তু শুধু এই যে দেখেন পয়েন্টটাকে ধরে টানতে হবে। আর গ্রুপ সিলেকশনের ক্ষেত্রে আপনি পুরো বক্সটাকে ধরেন যেটুক সিলেক্ট করলেন পুরোটাই সিলেক্ট করলাম, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি পুরো বক্সটাকে ধরে টানতে পারবেন, ওকে। গ্রুপ সিলেকশন আমি পরে দেখাবো না দরকার হলে, ওকে, আপাতত আপনারা এইভাবে সিলেক্ট করে দেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা কাজ আছে, দেখেন এই যে শূন্যের ভিতরে, এখানে অবশ্য অনেকগুলো কাজ, এইখানে কাজটা দেখি, র্যাক 2014, দেখেন এখানে জাস্ট কি করা হয়েছে, সিম্পল ফন্ট ইউজ করা হয়েছে, র্যাগের একটা ফন্ট আছে, ফন্টের নামটা হচ্ছে 28 days না কি যেন একটা ফন্ট আছে আমার কাছে, এটা নেট দিয়ে ডাউনলোড করা ফন্টটা, এই ফন্টটা এখানে ডিরেক্ট ইউজ করা, কালার দেওয়া, আর কোনো কাজ নাই কিন্তু এর ভিতরে। এই যে সাইডে খেয়ে গেছে না, এটা কিন্তু কাজ না, এটা ফন্টেরই কাজ, ঠিক আছে, এটা কিন্তু করা যায়, এটাও আপনি করতে পারবেন, ওকে, এটা এক্সপ্যান্ড করে করা যায়। আর এইখানে যেগুলো অপশন আছে দেখেন, এখানে জাস্ট কি করছি আমি, বক্স তৈরি করছি একটা, তারপরে কি করছি এই জায়গাটা, পয়েন্ট। এখানে একটা পয়েন্ট নিতে হবে, তাই না, মনে আছে? হ্যাঁ, প্লাস দিয়ে। হ্যাঁ, প্রথমে একটা বক্স নিতে হবে, বক্স নিয়ে এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন এখানে নিয়ে কি করতে হবে, এই পয়েন্টটাকে পরে টান দিয়ে দিলে কি হয়ে যাবে, এখানে আপনি এমনি টান দিতে পারেন, ফন্টের নামটা ঠিক একটু আছে। বলুন, সেম করে দিবো আরেকটু। এটা হচ্ছে 28 days, 28 days, ঠিক আছে, ওকে। এখানে আরো দুইটা পয়েন্ট নিতে হবে দুই পাশে, এই পাশে একটা পয়েন্ট, এই পাশে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট নিয়ে তারপরে মাঝখানে যে পয়েন্টটা আছে, মাঝখানে যে পয়েন্টটা সেটাকে শুধু টান দিবেন, ঠিক আছে, তিনটা পয়েন্ট নিতে হবে, একটা পয়েন্ট নিলে আসবে না, তিনটা, দুই পাশে দুইটা আর মাঝখানে একটা নিয়ে মাঝখানেটাকে টান দিলে হচ্ছে এরকম একদম শেপ চলে আসছে না। তারপরে কি করছি, গ্রেডিয়েন্ট দিছি, ওকে, তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট দিবেন এটাতে, তাহলে হয়ে যাবে। শ্যাডোর অপশন আছে, শ্যাডোর ড্রপ অপশন, শ্যাডো। ড্রপ শ্যাডো চাইতে, ড্রপ শ্যাডো দিলে এরকম আসবে না, ড্রপ শ্যাডো চাইতে আমি যেটা শ্যাডোর ক্ষেত্রে ইউজ করি, শ্যাডোর ক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে এই যে বৃত্তটা আছে না, বৃত্ত নিয়ে এর নিচে একটা বৃত্ত আর কি ছোট একটু এরকম আড়াআড়ি বৃত্ত, ঠিক আছে,
থেকে এটাকে কালার দিবেন। কালার দেওয়া হয়ে গেছে। এটাকে যে এখন ব্লার করবেন, ব্লার অপশন ইউজ করছেন কেউ? হ্যাঁ, এই যে ব্লার, এখানে গসিয়ান দিতে হবে। ঠিক আছে, গসিয়ান ব্লার দিয়ে এটাকে আপনি একটু ব্লারটাকে একটু বাড়াই দিলাম, ওকে করে দিলাম, ব্লার হয়ে গেছে। সিম্পল। হ্যাঁ, ব্লার জিনিসটা হচ্ছে কি, এটা অবশ্য আপনাদের তো এখনো ওই এফেক্টে যাই নাই আমি। ব্লার হচ্ছে ওই যে কোনো জিনিসকে চারিদিকে ছড়াই দেওয়া, মাঝখানে একটু গাঢ় থাকবে আর চারিদিকে ছড়াই দিবেন, আস্তে 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 ফেড হবে। সেটা হচ্ছে যে ব্লার। আমরা হচ্ছে যারা ছবি আঁকে তারা ব্লার এফেক্টটা কিন্তু, যারা স্কেচ করে, তারা হাতে পেন্সিল স্কেচ করে না, তারা কিন্তু ব্লার ইউজ করে, তাই না? এক জায়গা দিয়ে খুব গাঢ় দেয়, আস্তে 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 হালকা করে দেয়। ঠিক আছে, এইটা হচ্ছে সেই ব্লার অপশন। আপনার যদি এরকম দরকার হয় তাহলে হচ্ছে ব্লার অপশনটা দিবেন। ব্লার অপশনটা শ্যাডোর ক্ষেত্রে খুব সুন্দর একটা ট্রিক্স। ব্লার যে কোনো ফন্টে কালার করার পর কি ব্লার করতে পারবে? যে কোনো ফন্টে কালার করার পর কি এগুলা হ্যাঁ কি, অবশ্যই। তাহলে এটা অন করে একটু দেখেন যে আচ্ছা, এটা আবার দেখাচ্ছি। প্রথমে কি করতে হবে, একটা এইরকম এলিপস শেপের একটা বৃত্ত নিতে হবে। ঠিক আছে, বৃত্ত না ঠিক, এটা হচ্ছে উপবৃত্ত আর কি। ওকে, উপবৃত্ত নিয়ে সেটাকে কালার দিবেন অবশ্যই। কালার দেওয়ার পরে এফেক্টে যে ব্লার অপশন যাবেন, ব্লারে যে দুইটা অপশন আছে, রেডিয়াল আর গসিয়ান। গসিয়ান ব্লারে গেলে হচ্ছে ওইটা আসবে, রেডিয়াল ব্লারটা একটু আলাদা, রেডিয়াল ব্লারটা চারিদিকে ইয়ে হয়ে যায়, ঘুরে যায়। ঠিক আছে, ওটা এফেক্টটা সুন্দর দেখায় না এটার ক্ষেত্রে, শ্যাডোর ক্ষেত্রে। তো গসিয়ান ব্লারে যে এখানে দেখবেন, এখানে ওই যে রেডিয়াস আছে, আপনি কতখানি বিস্তৃত করতে চাচ্ছেন এটাকে, ওই যে হালকা যে শেডটা কতখানি বিস্তৃত করতে চাচ্ছেন সেটা এখানে চাচ্ছে। আপনি যদি এটা কমাই দেন তাহলে দেখেন এটা সলিডের মতোই থাকতেছে, এবং এটাকে যত রেডিয়াস বাড়াবেন তত কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, হালকা হতে থাকবে এবং তত বিস্তৃত হতে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু আবার লিমিট আছে একটা বিস্তৃত হয়। আপনি যদি বেশি বিস্তৃত করেন তাহলে হবে কি, একটা বক্স, সাইডে একটা বক্সের মতো বোঝা যাবে। ঠিক আছে, সাইডে একটা আউটলাইনের মতো বোঝা যায়, হালকা ভাবে বোঝা যায়, কারণ আপনি যে শেপটা আঁকছেন সেই শেপটার কিন্তু একটা বক্স আছে, তাই না? হ্যাঁ, এই ধরেন এইটুকু নিলাম আমি, and এই শেপটার কিন্তু একটা বক্স আছে, আউটার বক্স, এই যে। ওকে, এইটা একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত ও নিতে পারে এই ব্লাডটা। যদি এর বেশি নেন তাহলে ওই সাইড দিয়ে একটু শেড শেড মনে হবে, একটা বক্সের মতো হালকা বোঝা যায়। ঠিক আছে, ওই জন্য বেশি ব্লার করা যাবে না, বেশি ব্লার করলে ওটা ফেড হয়ে যায়, একদম নাই হয়ে যায়। যতটুকু আপনার দরকার শ্যাডোর জন্য, এবং শ্যাডোটা কোথায় দিবেন সেটা হচ্ছে আপনি নির্ধারণ করবেন যে আপনার কোথায় লাগবে। ঠিক আছে, আপনি ধরেন একদম এই যে এটা যেখানে শেষ হয়েছে আপনি বোঝাতে চাচ্ছেন যে ভূমিতে শেষ হয়েছে, তাহলে একটু নিচে করে দিবেন। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে কালারটা বেশি ডার্ক হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ট্রান্সপারেন্সি অপশন আছে একটা, এইখানে দেখবেন ট্রান্সপারেন্সি অপশন। ওকে, ট্রান্সপারেন্সি থেকে এখানে এই যে অপাসিটি আছে না, অপাসিটি কমাই দিলে ওটার অপাসিটি এমনি কমে যাবে। কারণ দুইবার যদি এফেক্ট ইউজ করতে চান, ধরেন আপনি আবার ব্লার দিচ্ছেন এটার উপরে, দুইবার এখানে যাবার একটু ঝামেলা আছে সফটওয়্যারে। দুইবার যখন আপনি ব্লার দিতে যাবেন তখন কিন্তু এই এই ব্লারটা একটু ইয়ে হয়ে যাবে, ডিস্টর্ট হয়ে যাবে, আগের মতো থাকবে না। ঠিক আছে, ডাবল ব্লার হয়ে গেলে সেটা প্রবলেম করে, প্রবলেম ক্রিয়েট একবার করে। করাই সবচেয়ে ভালো। অ্যাপ্লাই করাটা সবচেয়ে বেটার, একবার এফেক্টটা ইউজ করা। হ্যাঁ, অপাসিটি কমাই দিবেন, সিম্পল ট্রিক্স, অপাসিটি কমাই দিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা কিন্তু আপনি এখান থেকেও করতে পারেন, অ্যাপিয়ারেন্স থেকে। অ্যাপিয়ারেন্স জিনিসটা কি আপনারা কখন ইউজ করছেন? অ্যাপিয়ারেন্স জিনিসটা অ্যাপিয়ারেন্স থেকে করা যায়। অ্যাপিয়ারেন্সে দেখেন এখানে অপশন আছে স্ট্রোক, ফিল, দেখছেন? তারপর হচ্ছে এই যে অপাসিটি, এখান থেকেও করা যায়। এই যে অপাসিটি আমি কমাই দিছি না 38%, দেখেন এটা এখানে 38% হয়ে গেছে। ঠিক আছে, সেখান থেকে কি অপরচুনিটি বাড়ানো যাবে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বাড়ানো যাবে। কেমন? এখানে এটা অপশনটা, তাহলে না ওটা মানে, তো জাস্ট স্টোরি। ও তাহলে এই ভার্সনে কাজ করে না, এটা CS6 এ কাজ করে। ঠিক আছে, CS6 এ এখানে আপনার একটা ইয়ে আছে, তীর চিহ্নর মতো থাকে। ঠিক আছে, ওইটা ক্লিক করলে এই অপশনটাই আবার এখানে আসে। তারপরে এই ভার্সনে হিস্টোরি কাজ করে। হ্যাঁ, এখানে হচ্ছে হিস্টোরি কাজ করে, আর একটা অ্যাকশনস আছে না, অ্যাকশনস এর হিস্টোরি কাজ করে। ওকে, তো এখানে মনে হয় এই ভার্সনে এটা কাজ করবে না। ঠিক আছে, এটা হ্যাঁ CS6 CS এ মানে কাজ একটু করে। আলাদা। অ্যাকশন হচ্ছে কোনো কিছু প্রিভিয়াস রেকর্ড করে রাখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখানে যে ফিল অপশন আছে দেখেন, দুইটা, স্ট্রোক ফিল আর একটা হচ্ছে নরমাল ফিল। ঠিক আছে, আগের যে ভার্সনে, এই ভার্সনে হচ্ছে কি, আপনার যে স্ট্রোকটা আছে না, এটার কিন্তু ট্রান্সপারেন্সি কমাইতে পারবেন না, মানে আলাদাভাবে। ধরেন আপনি মাঝখানেরটা একদম সলিড থাকবে, আর আউটলাইন যেটা সেটার একটা অবজেক্ট, এই অবজেক্টটাই। অপরচুনিটি জাস্ট পুরো অপসিটি কমাই দিলাম। আপনি যখন এইখানের অপোজিট এই যে ট্রান্সপারেন্সি ইউজ করবেন, তখন যদি কমাই দেন তাহলে পুরোটার কিন্তু ট্রান্সপারেন্সি আউটলাইন সহ কমে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আপডেটেড ভার্সনে এটা সুবিধা, এখান থেকে আপনি শুধু স্ট্রোকেরটা কমাই দিতে পারেন,
বা শুধু ফিলটা কমাতে পারবেন, স্ট্রোকটা থাকবে। ঠিক আছে, এখানেও করা যায়। এখানে যে এটা যে আগের ভার্সন দেখে করা যাবে না তা না, আগের ভার্সনে কি করা যায়, এটাকে আমি একটা কপি করব। ঠিক আছে, কপি করবেন এটাকে, একটা জাস্ট একটা কপি করলাম। ঠিক আছে, কপি করে উপরেরটার মাঝখানটা ফিলটা কমাই দিলাম। ঠিক আছে, শুধু আউটলাইনটা থাকলো। ওকে, এই আউটলাইনটা শুধু ট্রান্সপারেন্সি কমাই দিলে ওটা ট্রান্সপারেন্সি কমে যাবে। ঠিক আছে, আর নিচের যেটা থাকবে অবজেক্ট সেটার জন্য এটা দরকার নেই। ঠিক আছে, এটা হলো ট্রিক্স। দেখেন শুধু উপরেরটার যে আউটলাইন আছে না ওইটাই কিন্তু ট্রান্সপারেন্সিটা কমে গেছে, আর নিচেরটা কিন্তু থেকে গেছে। ওকে, এটা হচ্ছে এই ভার্সনে আপনি এটা ইউজ করতে পারেন এই ট্রিক্সটা। যদি ধরেন শুধু আউটলাইনের ট্রান্সপারেন্সিটা কমানো দরকার হয়, ভিতরে সলিড থাকবে, আউটলাইনটা গাঢ় থাকবে না, আউটলাইনটা হচ্ছে একটু হালকা থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আরেকটা নতুন অবজেক্ট নেবেন। নতুন অবজেক্টে শুধু আউটলাইনটা নেবেন। দেখেন শুধু আউটলাইন নিছি আমি। ঠিক আছে, আউটলাইন নিয়ে এটা ট্রান্সপারেন্সি কমাই দিলে শুধু আউটলাইনের ট্রান্সপারেন্সিটা কমে যাবে। এটাকে এখানে বসাই দিলে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে কি করা হয়েছে দেখেন, এখানে একটা গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে, তাই না? তাহলে গ্রেডিয়েন্টটা কিভাবে দিতে হয় গতদিন দেখাইছিলাম। গ্রেডিয়েন্ট কোথা থেকে দিতে হবে, গ্রেডিয়েন্টটা দেখেন এখানে অপশন আছে। ঠিক আছে, এই যে, ওকে। তো আপনি যদি এখান থেকে নিজের মতো গ্রেডিয়েন্ট দিতে চান তাও দিতে পারেন। আবার সোয়াচেস একটা অপশন আছে, এখানে মনে হয় না দেওয়া নাই, ওটা উইন্ডোজ থেকে নিয়ে আসবেন। সোয়াচেস, এই যে সোয়াচেস। ওকে, এখান থেকে কিছু প্রি ডিফাইন্ড গ্রেডিয়েন্ট দেওয়া থাকে। এই যে দেখেন এখানে কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এখান থেকে আপনি দিতে পারেন। ঠিক আছে, আর যদি নিজের মতো বানিয়ে দিতে চান তাহলে এখানে গ্রেডিয়েন্টটা ইউজ করতে হবে। লাইনার আর রেডিয়াস। ঠিক আছে, এই এখন এখানে দুইটা অপশন গতদিন দেখাইছিলাম, একটা লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল মানে হচ্ছে বৃত্তাকারে দেখা যাবে, এই যে বৃত্তাকারে দেখা যাবে। ঠিক আছে, আর লিনিয়ার মানে হচ্ছে এটাকে লাইন অনুযায়ী দেখা যাবে। ঠিক আছে, এখন এখানে দেখেন, এখানে আমি যেটা অপশন ইউজ করছি সেটা কিন্তু উপরের দিকে ফেড, নিচের দিকে গাঢ়, আর এটা কি লম্বা লম্বি আসছে, তাই না? আমি অন্যটা ইউজ করি, এটা দেখেন এটা কিন্তু পাশাপাশি আসছে, উপরে নিচে আসে নাই, তাই না? সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায় এখানে। এখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি বলেন তো, অ্যাঙ্গেল বুঝেন, কোণ কত ডিগ্রি কোণ করে আছে, এখানে আমি 90 দিলাম। ওকে, 90 দিলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন চাচ্ছেন যে সাদাটা উপরে আসবে, সেক্ষেত্রে আপনি 180 দিলে 180, 180 সরি 180 200 360 হবে, 360 ডিগ্রি। ও সরি, ভুল হয়ে গেছে, এটা 260ও না, এটা 270। 270 দিলে উপরে চলে আসবে। ঠিক আছে, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল জিনিসটা হচ্ছে কোণ, কত ডিগ্রি কোণ করে দিতে যাচ্ছি আমি। ওকে, প্রথমে দেওয়া ছিল 0 ডিগ্রি, তাই না? লিনিয়ার মানে হচ্ছে 0 ডিগ্রি দিয়ে নাই, সবসময় যখন দিবেন আপনি সবসময় 0 ডিগ্রি দিয়ে দিবেন কম্পিউটার। 0 ডিগ্রি মানে হচ্ছে ভার্টিক্যালি হবে, সোজাসুজি নেবে, একটা হচ্ছে কালো এই পাশে, এদিকে সাদা থাকবে। ঠিক আছে, আপনি অ্যাঙ্গেলটা নির্দিষ্ট করে দিতে পারেন যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ওকে, দেখেন এটা হচ্ছে যদি 45 ডিগ্রি দেন, আমি চাচ্ছি যে একটু কোনাকুনি যাবে। কোনাকুনি গেলে 45 ডিগ্রি হচ্ছে একটু কোনাকুনি, 45 দিলে দেখেন কোনাকুনি চলে আসছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি ওই যে প্রথমে বললাম না 90 দেওয়াতে নিচে আসলো না, এই যে 90 দেওয়াতে নিচে আসলো, এটাকে যদি আপনি ধরেন অ্যাঙ্গেলটা ধরেন আমার মনে নাই, 90 দিলে কিন্তু ইয়ে আসে, হরাইজন্টালি আসে, আর 0 দিলে হচ্ছে ভার্টিক্যালি আসে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন সাদাটাকে উপরে উঠাবেন, সেটা কিন্তু এইখানে কোণ চেঞ্জ না করে করা যায়। জাস্ট কি করবেন, এই সাদাটাকে এই পাশে নিয়ে আসবেন, আর এই কালোটাকে ধরে এই পাশে নিয়ে আসবেন। এটা হলো সিম্পল ট্রিক্স, এটা এটা একটু ইয়ে করে দেন তাহলে অ্যাঙ্গেল চেঞ্জ না করলেও হয়। ঠিক আছে, যদি আপনি অ্যাঙ্গেলটা না ধরতে পারেন। ওকে, তো এখানে কিন্তু আমি সেই অ্যাঙ্গেলটা ইউজ করা হয়েছে। ওকে, তার উপরে সিম্পল টেক্সট মে 14, এটা সিম্পল টেক্সট, সে টেক্সট অ্যাড করে সিম্পল টেক্সট অ্যাড করলেই হয়ে যাবে। ওকে, উপরেও একই টেক্সট, নিচে যে টেক্সট উপরেও সেই একই টেক্সট ইউজ করা হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখি, এটা তো দেখাইলাম, এটা হচ্ছে ওই আপনার আউটলাইন করে ওইভাবে নিতে হবে। ঠিক আছে, আপনারা হচ্ছে এটাকে আউটলাইন করে নেবেন, মানে হচ্ছে পেন টুল দিয়ে বানাবেন। ওকে, ঠিক আছে। মানে যেটা ট্র্যাকিং, ট্র্যাকিং যেহেতু এটা নাই, ট্র্যাকিং করার দরকার নেই, আপনি এটা আউটলাইন করে নেবেন। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওইটাই কোনো তো একটা আপনাদের কাজ। ছবি স্ক্যান করে বা নেটে সার্চ দিতে হবে যে পায়ের ছবি দিয়ে, তারপর তারপর এটাকে আলপনা হিসেবে রাখতে হবে। দেখেন তারপরে এখানে দেখেন, এইখানে কি কাজ করছি বলেন তো, এখানে কি কি কাজ করছি, এই যে শূন্যয় শূন্যয় লেখাটায় কি কি কাজ করছি। স্যার এই যে সুন্দর এটা স্যার টাইমলাইনে বড় করছেন, তারপর হ্যাঁ, তারপরে তারপর স্যার রফালাটা স্যার বড় করছেন, আলাদা এটা টেক্সট করে কিভাবে আলাদাভাবে বড় করছি, এটা টেক্সট পেইন্ট। এটা কিন্তু এক্সপ্যান্ড করা অবজেক্ট। আপনি এক্সপ্যান্ড আর নন এক্সপ্যান্ড অবজেক্টের ভিতরে কিন্তু পার্থক্য আছে। আপনি টেক্সট লিখবেন,
এটাকে অবশ্যই আপনাকে এক্সপ্যান্ড করতে হবে, ঠিক আছে? এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড না করলে এটা হবে না। এক্সপ্যান্ড কিন্তু নর্মাল ইয়েতেও করা যায়, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও, অবজেক্ট, কন্ট্রোল শিফট টিপে ও, ওর মানে অবজেক্ট হিসেবে না, সে অবজেক্ট না করা পর্যন্ত কিন্তু সে এভাবে নিবে না। হ্যাঁ সেটা বলতেছি। এখন ধরেন এখানে আমি আরো আরো কয়েকটা লিখি, ওকে? এটাকে কি করতে হবে, প্রথমে অবজেক্ট করে নিলাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি শুধু আইটাকে বাড়াবো, দুইটা ওয়েতে বাড়াইতে পারি, ঠিক আছে? এটার কালারটা একটু ঠিক করে নিই। দুইটা ওয়েতে বাড়াইতে পারেন, একটা হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি ধরেন শুধু আইটাকে নিতে যাচ্ছেন, শুধু আইটাকে সিলেক্ট করে সেটাকে টেনে টুনে বড় করতে পারেন। এইটাকে আমি টেনে আমার ডিরেকশন বড় করলাম, এইভাবে করা যায়, ঠিক আছে? কিন্তু সেই ক্ষেত্রে আপনি যখন এই যে এই টুলটা দিয়ে সিলেক্ট করবেন তখন পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আনগ্রুপ করা। এখানে দেখবেন অবজেক্টে আছে অপশনটা আনগ্রুপ, গ্রুপ আনগ্রুপ। এই জিনিসটা হচ্ছে কি, গ্রুপ মানে হচ্ছে সব সবগুলোকে একসাথে অ্যাড করা, একটা গ্রুপ, আপনার যেমন একটা গ্রুপ, ঠিক আছে? ওকে। আর আনগ্রুপ মানে হচ্ছে সব সেপারেট, আলাদা আলাদা ভাবে। তো অবজেক্টে যখন আমি আনগ্রুপ করব, তখন যখন সিলেক্ট করব দেখেন একটা একটা সিলেক্ট হচ্ছে, দেখছেন? এইটা দিয়েই কিন্তু একটা একটা সিলেক্ট হচ্ছে, এইটা আর দরকার হয় না তখন আর। ওকে, এই একটা একটা করে সিলেক্ট হচ্ছে। তো এটাকে আপনি একটা একটাকেই বড় করে দিবেন, ওকে? তারপর এটাতে কালার দিবেন। এখন এখানে কালারের ভ্যারিয়েশন আছে, কিন্তু এটা আপনারা পারবেন না কোনো মতে, এটা পরে, ঠিক আছে? এখানে কালারের ভ্যারিয়েশন আছে, কারণ এখানে হচ্ছে প্যাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, এখানে দেখেন প্যাথ ফাইন্ডার। জানে। তোমরা কি জানো এটা? আপনারা জানেন এটা? সরি। তো এই প্যাথ ফাইন্ডার এখান থেকে হচ্ছে ডিভাইড করে নিতে হয় অবজেক্টগুলো, এগুলো পারেন? সবাই না, অনেকেই পারে। ও ডিপ্লোমা আছে না? আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো, প্যাথ ফাইন্ডার জানলে তো খুবই ভালো, প্যাথ ফাইন্ডার দিয়ে করতে পারেন আপনারা। ডিভাইড ডিভাইড করতে হবে প্যাথ ফাইন্ডারের ইউজ করার জন্য, আবার ইয়ে আছে কিন্তু এখানে কিছু ট্রিক্স আছে। ওকে, ধরেন আপনি এখানে এইরকম করে একটা শেড দিতে যাচ্ছেন, একটা ব্যাকা একটা শেড যাবে, একদম ব্যাকা হবে, ঠিক আছে? আমি গতদিন হচ্ছে এই যে সিজার টুলটা দেখাইছিলাম মনে হয়, এই যে সিজার টুলটা, তাই না? এটা নাই। সিজার টুলটা দিয়ে, ভিতরে ছিল। হ্যাঁ ভিতরে আছে এই যে, এই সিজার টুলটা দিয়ে আপনি যখন কাটবেন তখন হচ্ছে সোজাসুজি কাটে, কিন্তু বাঁকা করে কাটতে পারবে না, কার্ভ করে, ঠিক আছে? তো কার্ভ করে কাটার জন্য হচ্ছে প্যাথ ফাইন্ডার ইউজ করতে হয়। স্যার নাইফ দিয়েও কাটা যাবে। হ্যাঁ ঠিক আছে, নাইফ দিয়ে তো একদম পুরো অ্যাকুরেট শেপ আসে না। না, আমি চাইলে রাউন্ড ওখানে অল্টার শিফট করতে হ্যাঁ হয়। হ্যাঁ, অল্টার শিফট দিবে একদম, আপনি ধরেন আমি ঢেউ চাচ্ছি, হ্যাঁ, ঢেউ ওটা মাউস দিয়ে আঁকার মতো আঁকতে হবে। আঁকার মতো আঁকতে হবে তাহলে, ঠিক আছে? আপনার এই যে এই পেন টুল আছে না, পেন টুল দিয়ে ওটা করতে পারেন। আমি প্যাথ ফাইন্ডারের কাজটা দেখাই, ঠিক আছে? ওটা তো আপনার ওইখান থেকে করে দেবেন। তো প্যাথ ফাইন্ডারে কি করতে হবে, আপনি যেরকম একটা শেপ চাচ্ছেন এইখানে আর এই কোণায় আমি নিয়ে একটা ব্যাকা করে নিলাম, ঠিক আছে? এই ওকে, এটাকে জাস্ট আউটলাইনটাকে রেখে আর বাকিগুলোকে কেটে দিলাম, এই ওকে। এখন আপনি চাচ্ছেন যে এই যে অবজেক্টটা এই বরাবর কেটে যাবে, উপরে একটা অবজেক্ট হবে, নিচে একটা হবে, তাহলে কি আপনি নিচেরটাকে একটা কালার দিতে পারবেন, উপরেরটাকে একটা কালার দিতে পারবেন, তাই না? ওই জন্য কি করতে হবে, পুরোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই প্যাথ ফাইন্ডারে দেখবেন ডিভাইড নামে একটা অপশন আছে, আছে না এটাতে? ডিভাইড, ডিভাইড টিপলাম, দেখেন ও কিন্তু ওই দাগটা চলে গেছে আর বাকি সব আছে, তাই না? ওকে, এখন কিন্তু সে ভাগ হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আপনি সিলেক্ট করলে দেখেন পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে কি করবেন, আবার এই যে অবজেক্টে যে আনগ্রুপ করবেন, আনগ্রুপ করলে হবে কি, উপরে দেখেন উপরের জন্য আলাদা, এই যে উপরটুকু আলাদা, দেখছেন? আর নিচেরটুকু আলাদা, এই যে নিচের যেটুকু আছে অবজেক্ট সেটুকু আলাদা, এই যে নিচেরটুকু আলাদা আর উপরেরটুকু আলাদা, ভাগ হয়ে গেছে, ঠিক আছে? এটাকে আপনি এইটা খুব ভালো একটা ট্রিক্স ইউজ করার জন্য। আপনি যখন নর্মালি লগোর ক্ষেত্রে দেখবেন যে ওরা অনেক ধরনের শেড দেয়, যেগুলো ইন্টারন্যাশনাল লগো আছে ওরা কিন্তু শেড দেয়, একটা কার্ভ অনুযায়ী শেড দেয়। তারপরে হচ্ছে ওরা একটু ইয়া দেয়, কি বলে, লাইটিং এফেক্ট দেয় একটা, ঠিক আছে? স্টারের মতো ব্লিঙ্কিং ব্লিঙ্কিং একটা এফেক্ট দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ট্রিক্সটা খুব কাজে লাগবে, ওকে? এখন কি করবেন, নিচেরটাকে আলাদা কালার দেন আর উপরেরটাকে আলাদা কালার দেন, তাইলে হয়ে যাবে। হ্যাঁ ওইটাকে আলাদা, হ্যাঁ ওইটা তো এখানে ফাঁকা স্থান, এই যে, ঠিক আছে? ওইটাকে ওখানে যদি আপনি আলাদা কালার করতে চান তাহলে এখান থেকে ওই যে লাইনটা আছে না, লাইনটাকে রাখতে হবে, লাইনটা চলে যাবে না? তাহলে আপনাকে দুইটা ভাগ করতে হবে, বুঝেন না? তার মানে হচ্ছে আপনাকে এরকম একটা লাইন নিতে হবে, একটা নিচে আবার আরেকটা লাইন নিতে হবে, দুইটা লাইন নিতে হবে।
একটা লাইন নিয়ে সেটাকে আপনি কপি করে দিলেই তো হয়ে যাবে, ঠিক আছে? বলি এখানে একটা লাইন নিলেন তো, ওকে, একটা লাইন নেওয়ার পরে জাস্ট এটাকে কি করবেন, ওই যে অল্টার টিপে নিচে নিয়ে আসলেন, একটা কপি নিয়ে আসলেন, ওকে, দুইটা যদি কপি হয়ে যায় না, এই যে দুইটা কপি হয়ে গেছে, ওকে। এখন আপনি পুরোটা সিলেক্ট করে ডিভাইড করলে মাঝখানে একটা আরেকটা থেকে যাবে, আরেকটা লেয়ার থেকে যাবে না, ওইটাকে আরেকটা কালার দিলেন, ঠিক আছে? এগুলো হচ্ছে সিম্পল ওয়ে, কিন্তু সিম্পল ওয়ে, আমি অ্যাডভান্স কাজ শেখাচ্ছি না আপনাকে, সিম্পল কাজগুলো শেখাচ্ছি, ওকে, ঠিক আছে? এখানে অ্যাডভান্স কাজ ইউজ করা হয়েছে, আপনারা সিম্পল ওয়েতে এগুলো করতে পারবেন। এখানে কিন্তু নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি কেটে এরকম রাখছি, ঠিক আছে? এটা কিন্তু ওই যে এই টুল দিয়ে যে কাটছি তা না, কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড বসানো ছিল, ব্যাকগ্রাউন্ড থেকে আমি শুধু শূন্য যেটা লেখা আছে, লেখাটা শুধু কেটে বাকিগুলো বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু তার আগে আপনাকে কিন্তু এই লগোটা বানাইতে হবে, লগোটা বানাইতে হবে কিন্তু, ঠিক আছে? প্রথমে আপনাকে শূন্য লিখে এইটাকে একটু বড় করবেন, ঠিক আছে? এটাকে একটু সলিড করবেন, দেখেন এই মাঝখানে এটা নাই, এটাকে একটু সলিড করবেন, এটাকে একটু বড় ছোট করে একটা লগোর মতো বানাইতে হবে, বানায় তারপর হচ্ছে ছবির উপরে রেখে ওইখান থেকে হচ্ছে কালারটা পিক করে নিয়ে আসতে হবে। এটা প্যাথ ফাইন্ডারের কাজ অবশ্য, ঠিক আছে? অ্যাডভান্স কাজ যখন করাবে তখন এগুলো করবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন শুধু কালারগুলো চলে আসছে, মাঝখানের পাশেরগুলো কিন্তু সব চলে আসছে। এগুলো ফটোশপে করা যায়, ফটোশপে করা যায়, এখানেও করা যায়, এখানে CS6 এ করা যায়, এটাতে মনে হয় ইমেজের কাজগুলো বেশি ভালো করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কালারটা চলে আসে, ঠিক আছে? ফটোশপে খুব সুন্দরভাবে মানে ইজিলি করা যায়, ঠিক আছে? ফটোশপ তো ফটো এডিট করার জন্যই মেইনলি করা, ঠিক আছে? ওকে, তা আপনারা হচ্ছে নর্মালি এটা করবেন গ্রেডিয়েন্ট টুল দিয়ে করবেন, ওকে। এটা কিন্তু আপনারা এখানেও করতে পারেন। এখানে কিভাবে, এই যে পায়ের ছাপটা আছে না, এই পায়ের ছাপটার মাথাটা এখানে বসাবেন শুধু, আলাদা একটা অবজেক্ট হিসেবে বসাই, ওইটার একটা কালার দিবেন, আলাদা কালার হয়ে যাবে, ঠিক আছে? আমি দেখতে চাই যে আপনারা এই সিম্পল হইতে কিভাবে এটা বানাচ্ছেন। আমি তো টাইম কনজিউম মানে হচ্ছে টাইম বাঁচানোর জন্য তাড়াতাড়ি করছি, ছবির উপর বসাই, আপনারা হচ্ছে নর্মাল ভাবে করবেন, নর্মাল ভাবেই একদম সেম এরকম করা সম্ভব, ওকে। নর্মাল ওয়েতেই সেম এভাবে করা সম্ভব। আপনি ধরেন এখানে এই যে ডট ডট দিতে যাচ্ছেন, আপনি ছোট ছোট অবজেক্ট নেন, অবজেক্ট নিয়ে সেগুলো কালার দেন, কালার দিলে ডট ডট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আপনারা এটা করে নিয়ে আসবেন, এটা আপনাদের হোমওয়ার্ক পুরোটাই, ঠিক আছে? হ্যাঁ, হোমওয়ার্ক, হোমওয়ার্ক জিনিসটা না, হোমওয়ার্ক করলে বেসিক্যালি যারা হোমওয়ার্ক করে তারা কিন্তু ভালো কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলি ডিজাইনের সম্পর্কে আবার একটু আসি, প্রথমে বলছিলাম আর একটু 5 মিনিট, 5 মিনিট আছে না, ডিজাইন সম্পর্কে বলি। দেখেন এই ডিজাইনটায় কি খুব মানে হেজি, মানে খুব অনেক কিছু এলিমেন্ট ইউজ করা হয়েছে, অনেক এলিমেন্ট কিন্তু ইউজ করা হয় না, কিন্তু এটা কিন্তু চুজ করা হয়েছে, অনেকেই কিন্তু কাজ দিচ্ছে। আমাদের ভার্সিটিতে প্রায় 4000 স্টুডেন্ট, তার মধ্যে দিয়ে 100-র উপরে ডিজাইন জমা দিছে, তার মধ্যে দিয়ে আমারটা সিলেক্ট হয়েছে। এটা কোনটা কোনটা কোনটা, ওইটা ওইটা থাকে, ওইটা আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পাশে নিয়ে আসেন, এই দেখেন, আপনারা এখানেই দেখেন, কিবোর্ডের সমস্যা, দেখেন, ওকে। তো এখানে কাজগুলো কিন্তু খুব সিম্পল। এবং আরেকটা জিনিস আমার বলতে মনে নেই, একটা ডিজাইন যখন এটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তো ব্যাকগ্রাউন্ড ডিজাইনের অবশ্য আলোচনা করি নাই, লগো ডিজাইন আলোচনা করছি। ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে এটা কিন্তু ব্যাকড্রপ প্লাস হচ্ছে পোস্টার ক্ষেত্রে ইউজ করা হয়েছে, প্লাস হচ্ছে ব্যাকড্রপ মানে হচ্ছে পিছনে যে প্যানাটা থাকে পিভিসি থাকে সেটার ক্ষেত্রেও এটা ইউজ করা হয়েছে, এবং লগো হিসাবেও কিন্তু এটা ইউজ করা গেছে। মানে একটা ডিজাইন হচ্ছে মাল্টি, তিনটা ইউজ করা গেছে, ঠিক আছে? আপনার ডিজাইনটা এমন হইতে হবে যে মাল্টি ইউজ করা যায়, এটাকে কিন্তু মাল্টি ইউজ করা যায় না। দেখেন এটা কিন্তু একটা পোস্টার হিসেবে ইউজ করা যায়, যে আমাদের র্যাকে হচ্ছে 14, 15, 16, ঠিক আছে? আবার কি হিসেবে ইউজ করা যায়, এটাকে আমি একটা পোস্টার হিসেবে ইউজ করতে পারি, একটা লগো হিসেবে শুধু শূন্য এটাকে ইউজ করতে পারি, র্যাক রেখে শুধু এইটুকু একটা লগো। আবার এটাকে ব্যাকড্রপ হিসেবে, ব্যাকড্রপ থাকে না পিছনে, ব্যাকগ্রাউন্ড থাকে না ওই যে স্টেজের পিছনে, সেটা হিসেবে কিন্তু এটা ইউজ করা যায়, শুধু তারিখটা বাদ দিয়ে দিলে, ওকে। তো ডিজাইনের ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখবেন, স্পেস, অর্ডার অ্যান্ড হচ্ছে ওরিয়েন্টেশন। স্পেস, অর্ডার, ওরিয়েন্টেশন। স্পেসটা কি, জায়গা, আপনার জায়গাটার ইউটিলাইজ ঠিক মতো করতে হবে। আপনার ধরেন অনেক জায়গা দিল আপনাকে, প্রত্যেকটা জায়গায় ডিজাইন ডিজাইন বানায় রাখলেন, যে কোনো জায়গা ফাঁকা রাখবো না, আমি সব ডিজাইন দিয়ে ভরে রাখবো, ঠিক আছে? এটা কিন্তু আসলে ডিজাইন না, ওকে। স্পেসটাকে আপনার সঠিকভাবে ইউজ করতে হবে, ফ্লোটাকে, একটা ফ্লো বলি আমরা আর্কিটেকচারের ভাষায়। তো
আপনাকে অবশ্যই স্পেসটার ফ্লোটা সুন্দর ঠিক মতো রাখতে হবে। দেখেন এই যে পায়ের ছাপটা এটা এখান থেকে চলে গেছে না, নাম দিছি কি শূন্য নয়, শূন্য নয়, শূন্য এর সাথে অবশ্যই আপনার ডিজাইনটা মিল থাকতে হবে, শূন্য এর সাথে ডিজাইনটা মিল থাকতে হবে, ঠিক আছে। এখন দেখেন সবকিছু কিন্তু ফাঁকা, একটা স্রোতের মধ্যে ছিল এতদিন 4টা বছর, সে এখন চলে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে? সবকিছু শূন্য করে চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তার পথগুলো রাঙিয়ে গিয়েছে। তার পথগুলো কি? র্যাঙ্ক চলতেছে কি? আমাদের প্রোগ্রাম ভার্সিটিতে যারা চলে যায়, যারা ফোর্থ ইয়ার আছে যারা চলে যায় তাদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে র্যাগ। স্যার এটা ভর্তির সময় তো ওই র্যাগ এই র্যাগ এক না, ওটা তো অন্য র্যাগ, ঠিক আছে, ওই র্যাগ এই র্যাগ এক না, ওটা তো ওটা যারা জুনিয়র আসে ওইটা আলাদা বিষয়, ওই র্যাগ আলাদা বিষয়। এই র্যাগ হচ্ছে আমাদের ভার্সিটির ফেয়ারওয়েল প্রোগ্রাম আর কি, ফর্মালি ফেয়ারওয়েল প্রত্যেক ডিসিপ্লিন ওয়াইজ আলাদা দেওয়া হয়, আবার ইসের জন্য দেওয়া হয়, ঠিক আছে। ওকে, এটা কিন্তু আমাদের ভার্সিটির না, এটা আমাদের ভার্সিটির জন্য আলাদা করছি, আমাদের ভার্সিটির এক দেরি আছে। এটা করছি আমি কিসের জন্য জানেন? এটা চুয়েটের জন্য করছি আমি। চুয়েট, চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ওদের জন্য আমি ডিজাইনটা করছি। স্যার ওরা কি ডিজাইন মানে অর্ডার করছে নাকি? আমার ফ্রেন্ড আছে ওখানে, ঠিক আছে, ওরা ডিজাইন আহ্বান করে। আমাদেরও যখন র্যাগ হয় 3 মাস আগে পোস্টার দেয় যে অমুক দিন র্যাগ হবে, এদের জন্য এই ডেডলাইন আছে, এর মধ্যে এই ইমেল নাম্বারে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। ওইখান থেকে ওরা সিলেক্ট করে যে কোনটা ভালো সেটাকে সিলেক্ট করে, ঠিক আছে। এটা ইউজ করা হয়েছে, আপনারা নেটে সার্চ দিলে দেখবেন, চুয়েটের র্যাগ দিয়ে সার্চ দিলে এটা দেখতে পাবেন। ওকে, তো জিনিসটাকে আমি ফোকাস করতে যাচ্ছি যে তারা একটা স্রোতের মধ্যে ছিল 4টা বছর, এখন তারা চলে যাচ্ছে শূন্য করে, চলে যাচ্ছে যেহেতু ফেয়ারওয়েল প্রোগ্রাম চলে যাচ্ছে, কিন্তু তাদের পায়ের ছাপগুলো রাঙিয়ে যাচ্ছে। সে চলে গেছে, সে কালো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তার পায়ের ছাপগুলো আছে। ওকে, আমি জাস্ট তাদের ইমোশনটাকে ধরার চেষ্টা করছি। এটা কিন্তু একটা ইমোশনাল বিষয়, যখন চলে যায়, বিশেষ করে আমারও চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি আগামী বছর আমার শেষ আর কি, আগামী বছর এই টাইমে আমি বের হয়ে যাব, তখন কিন্তু অনেক খারাপ লাগে, ঠিক আছে, আমার এখনই খারাপ লাগতেছে যাই হোক। তো আমি আসলে সেই জিনিসটা ফোকাস করার চেষ্টা করছি, এবং দেখেন 09 দিয়ে এটা 09 ব্যাচের, তো এই জন্য 09, আর র্যাক 14 মানে হচ্ছে এই বছর হয়েছে ওদের র্যাকটা। এবং আমার একটা ফ্রেন্ড আছে ওইখানে সিএসসি তে পড়ে, আমার একদম স্কুলের ফ্রেন্ড, ও ও আসলে খুব আর কি কান্নাকাটি করছিল এটা দেখে। ওকে, তো আপনারা এটা অবশ্যই করে নিয়ে আসবেন, পুরো ডিজাইনটা ভালোভাবে করে নিয়ে যাবেন। ওকে, এবং আপনাদের অবশ্যই কিন্তু ডিজাইন সেন্সটা ভালো থাকতে হবে, ঠিক আছে। ডিজাইন সেন্স যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নেই, যতই ভালো কাজ করেন ইলাস্ট্রেটরে, ডিজাইন সেন্স না ভালো থাকলে হবে না। এটা হচ্ছে স্পেসের কথা বলছি আমি, স্পেস, স্পেসটাকে কিভাবে ইউজ করবেন। আমার কিন্তু পুরো স্পেসটাই ছিল, আমি কিন্তু এখানে এখানে অনেক ডিজাইন দিতে পারতাম, পারতাম না, জাস্ট আমি শুধু কি একটা কোণা ইউজ করছি, জাস্ট স্পেসটাকে বোঝানোর জন্য, স্পেসটাকে ঠিকমতো ইউটিলাইজ করার জন্য এবং মিনিংটাকে অর্থবহ করার জন্য। ওকে, তারপর কি বললাম, অর্ডার, অর্ডার সম্পর্কে আবার আলোচনা করব, ঠিক আছে। আমরা প্রায় 6 মাসের একটা টার্মই থাকে স্পেস অর্ডার অ্যান্ড ওরিয়েন্টেশন নিয়ে, একটা বই আছে এরকম মোটা স্পেস অর্ডার নিয়ে, ঠিক আছে। ওকে, তো এত সহজে আসলে এটা আপনারা আয়ত্তে আনতে পারবেন না, কাজ যত করবেন, যত ভালো ইয়ে করতে পারবেন, তত আপনাদের আয়ত্তে আসবে। ওকে, ঠিক আছে, সময় কি আছে আজকে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা অবশ্যই কাজটা করবেন। আর সেটা আর একটা ভেক্টর ফাইল আপনাকে দিয়ে দিচ্ছি, একটা ভেক্টর ফাইল আছে এখানে দেখবেন, একটা ইসের ভেক্টর ফাইল, ভেক্টর ফাইলটা নিয়ে যান, ফটোশপে ওপেন হচ্ছে কেন, সরি এটা ফটোশপের ফাইল না, এটা কি আপনার একদম ভেক্টর ফাইল, এপিএস ফাইল, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে না, ওইখানে ভালো দেখা যাচ্ছে স্ক্রিনে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডিজাইন, এর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে, ঠিক আছে, এইগুলো আপনি
আর্কিটেকচার করি বাইরে। তো আমাদের সয়েলের স্ট্রাকচারে আছে এরকম একটা কার্ড আউট স্ট্রাকচার, যেহেতু আমাদের রিসেপশন ছিল নতুনদের আর কি। তো তাদের রিসেপশনের জন্য আমি টেবিলে ডিজাইন করছিলাম আমাদের বেসিক শেপ, সয়েলের শেপ, যাতে আমাদের সয়েল জিনিসটা বোঝা যায়। যারা সয়েলে তারাই বোঝে আর কি, অন্যরা এটা ডিজাইনই মনে করে। এটা একটা কাজ হয়, যেমন মাটির নিচে আমাদের দাঁড়ায় আছি, মাটির নিচে কিন্তু একটা শেপ আছে। মাটির নিচে কিন্তু অনেক রকমের ডিজাইন আছে, মাটির ভিতরেও। আর ডিজাইন তো শুধু বাইরে তা না, মাটির ভিতরে অনেক ডিজাইন আছে, ঠিক আছে? ডিজাইনের সেন্সটা থাকলে আপনি ডিজাইনগুলো ধরতে পারবেন। প্রকৃতিতে অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন আছে, হাজার হাজার কোটি কোটি, আল্লাহ কিন্তু অনেক ডিজাইন তৈরি করছে। মাটির ভিতরে কত সুন্দর ডিজাইন তৈরি করছে, ঠিক আছে? জাস্ট আপনাকে ডিজাইনটা ধরতে হবে, মনে মনে করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে থাক, এটা থাক। ফাইলটা আছে, আপনি এমনি জাস্ট দেখতে পারেন, এটা ভেক্টর ফাইল। নেট দিয়ে ডাউনলোড করে ডিজাইন করার চেষ্টা করবেন না, ঠিক আছে? কে আমার পেন ড্রাইভটা? ওকে, হ্যাঁ সেটা ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ? ভালো থাকেন। অপশন বসে অল স্টুডেন্ট সাইলেন্ট। স্বল্প সময়ের অল্প পরিসর সীমিত ক্ষণে অনেক জ্ঞান দিয়ে গেলেন, তার প্রশংসা না করলেই নয়। আসলে আমাদেরকে অনেক সুন্দর এবং প্রথম দিনেই অনেক দারুণ কিছু দিয়েছেন উনি, তাই না? তো ওনার এই কথাগুলো সব হয়তো বা মাথায় থাকবে না, আর এর জন্যই আমরা প্ল্যান করেছি প্রতিটা ক্লাসের টিউটোরিয়াল। আমরা এখন আপনাদেরকে এই এত সময় যত কথা হলো সব কথা টিউটোরিয়াল দিয়ে দেবো। এটা আপনারা বাসায় যে থিসিস করবেন, থিসিস করে তারপরে এই রকম একটা তৈরি করার চেষ্টা করবেন। তো আশা রাখি 6টা মাস যদি এইরকমভাবে শিখি, তো আমরা এক সময় এনাদেরকে ছাড়িয়ে যাব। আমরা বিশ্বাস করি আমরা পারবো। আচ্ছা, এবার আমরা আর